সময় আপনি আছেন মানে হচ্ছে কি হচ্ছে, আমরা আমাদের আধুনিক যুগে এসে সোশ্যাল মিডিয়ার বিশাল একটা অবদান, এবং দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং শর্টার ডে বাই ডে উইথ দ্য ইমপ্রুভমেন্ট অফ হিউজ কমিউনিকেশন ইমপ্রুভ। এই জায়গা থেকে এই প্রোগ্রেসের কারণে আমরা সবাই সবকিছু জেনে যাই, বুঝে যাই। এমন না যে বাংলাদেশ কখনো এমন ছিল যে কোনোদিন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। আপনারা তো জানেন যে বিসিএস এরও আমরা সব থেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছিল কি বিসিএস, তাই না? যে পিএসসি কখনো প্রশ্নপত্র ফাঁস করে না, কিন্তু সেখান থেকেও তো আপনারা দেখছেন নিউজের মাধ্যমে বিসিএস এর মতো জায়গায় অনেক ক্যাডার অফিসারই কি করছে, প্রশ্ন কিনে তারা এখন ক্যাডার হয়েছে। তো সুতরাং আমাদের দেশটা কখনোই এমন মানে ধোয়া তুলসীর পাতা ছিল না যেখানে কখনো কোনোদিন নিয়োগ বাণিজ্য হয়নি, কখনো কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি, কখনো কোনো ডিভাইস পাওয়া যায়নি। এটা বাংলাদেশের বলতে পারেন যে কালচারের সাথে জড়িত একটা বিষয়। এটা একদম একটা ফালতু সিস্টেম আমাদের দেশে, এবং নট অনলি আমাদের দেশ বাট অলসো অল ওভার দ্য ডেভেলপিং অ্যান্ড লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। ওকে, এই জায়গাগুলোতে এটা ঘটেই থাকে। এটাকে মেনে নিয়েও আপনি দেখেন যে প্রশ্ন পায়নি এমন অনেকেও চাকরি পাচ্ছে। সুতরাং এটা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ওইটা নিয়ে বসে থেকে লাভ নাই। কি লাভ বলেন? আপনি মার খাবেন, জেলে যাবেন, আপনার জীবনটা শেষ হবে। সুতরাং আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আন্দোলন করতে হবে, অবশ্যই এটার বিপক্ষে দাঁড়াতে হবে। আমরাও চাই যে আমরা এটার বিপক্ষে, কিন্তু এটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে আলটিমেটলি আপনার তো কোনো লাভ নাই। Of course, you have to make yourself a stronger day by taking a lot of preparation and make yourself a better competitors and candidate in the exam hall. Whatever the situation is, you will be qualified, inshallah. সেই জায়গায় নিজেকে নিতে হবে যে চাকরির পরীক্ষার প্রশ্ন সব ফাঁস হোক, তাও আমি টিকবো। একজন টিকলে সে আমি টিকবো। এই জায়গা থেকে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ কাজ হবে। ঠিক আছে? তো আমরা এখন শুরু করি। আমাকেও তাই করতে হবে। প্রশ্ন কিনে ক্যাডার, হ্যাঁ, প্রশ্ন কিনে ক্যাডার বাংলাদেশের বহু মানুষই হয়েছে এ পর্যন্ত। সুতরাং এটা নিয়ে বিশাল কিছু ভাবার নাই যে আমরা এমন দেশে বসবাস করতেছি যেখানে একদম কোনোদিন প্রশ্ন ফাঁস হয় না, কোনোদিন দুর্নীতি হয় না, এমন কোনো মানে দেশ না এটা। হ্যাঁ, তা আমরা আসি সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে, নাকি? সেটা তো বলতে হবে। আপনারা কি শেয়ার করেছেন? যারা যারা শেয়ার করেন নাই তারা একটু বলেন যে স্যার শেয়ার করি নাই। আর কারা কারা করেছেন অবশ্যই একটু শেয়ার করে দেন। আজকে সুন্দর একটা ক্লাস হবে। অধিকাংশ শেয়ার আমরা চাই, মানে অধিকাংশ মানুষ যে শেয়ার করেছেন। ধরে নেন যে শেয়ারই করলেন না। এই যে এতগুলো কথা বললাম, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে আসলাম, এত সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করতেছি। আজকে কিন্তু একদম টপিক ভিত্তিক আমরা দেখেন আজকে কিন্তু কি করতেছি, একদম টপিক ওয়াইজ একটা ধারণা আপনাদের বিল্ড আপ করার চেষ্টা করব। সুতরাং এই টপিক ওয়াইজ ধারণাগুলো যদি আপনার না থাকে, শুধু এক এক জায়গা থেকে এক একদিন এক একটা জিনিস করেন, তার মানে ইউ আর নট গেটিং দ্য ফুল আইডিয়া হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য গ্রামার, অ্যান্ড ইট সিমস ইউ আর ফাউন্ড ইট ডিফিকাল্ট। এই জিনিসটা আপনার কাছে কঠিন মনে হবে। বাট এই যে যখন কনসেপচুয়াল টপিক ওয়াইজ একদম ধরে ধরে আলোচনা করা হয়, তখনই কিন্তু আমাদের ভিতরটা এই জিনিসগুলো চেক করতে পারে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ওকে, এই জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই আমরা সাপোর্ট করতেছি। আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা জানি। দেখেন, প্রিন্সিপাল ক্লজের ভার্ব দেখে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব বা টেন্স পরিবর্তন করাকেই কি বলা হয়? সিকোয়েন্স অফ টেন্স বলা হয়। সিকোয়েন্স অফ টেন্স যখন থাকে, সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে একাধিক ক্লজ থাকবে, একাধিক ক্লজ থাকবে। আজকের আলোচনাটা কত বেশি গুরুত্বপূর্ণ হয় শুধু আপনারা সাথে থাকেন, তারপরে বুঝতে পারবেন যে আজকের টপিক থেকে কত কিছু আপনারা জানতে পারেন। আচ্ছা, একাধিক ক্লজ, তাহলে ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, তাই না? বাক্যাংশ। এই বাক্যাংশ কাকে বলে? ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট প্লাস মিনিমাম একটা কি থাকতে হবে? ফাইনাইট ভার্ব থাকতে হবে। দেখেন, ক্লজ যদি হতে হয়, এখানে কিন্তু বলা হয়েছে প্রিন্সিপাল ক্লজ, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, এইগুলো দেখে আমার টেন্স নির্ণয় করতে হবে বা ভার্ব নির্ণয় করতে হবে। ওরে ভাই, আপনার তো আগে ক্লজটা জানতে হবে যে প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি। এটা না জেনে যখন আপনি এইগুলো শুধু রুল মুখস্থ করবেন, ইউ উইল হ্যাভ নো বেনিফিট ফ্রম দ্য ক্লাস। সো ইউ হ্যাভ টু নো ফ্রম দ্য রুট, একদম ভিতর থেকে জানতে হবে। তাহলে একটা ক্লজ হচ্ছে সেই জিনিস যেখানে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। এখন অনেকের প্রশ্ন, ভাই ফাইনাইট ভার্বটা কি? আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্বটা আমাকে জানতে হবে।
তাহলে আমি যদি এখানে দেখি যে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যা দেখে টেন্স চেনা যায়, যা দেখে টেন্স চেনা যায়। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো দেখলেই আপনি টেন্স চিনতে পারবেন। মানে আসলে টেন্স আইডেন্টিফাই করতে হয় তো ভার্ব দেখে, কিন্তু সব ভার্ব দেখে কি টেন্স চেনা যায় না। তাহলে যে ভার্বগুলো দেখে টেন্স চেনা যায় তার নামই ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, তার নামই হয়ে যাবে কি ক্লজ। এখন ক্লজের ভিতর আবার আছে যে দেখেন প্রিন্সিপাল ক্লজ আবার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলা? আমরা জানি আমাদের কনজাংশনের ভিতরে ভাগ আছে। কনজাংশনের ভিতর কিন্তু দুইটা ভাগ আছে, গুরুত্বপূর্ণ ভাগ। একটাকে বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং বা সাবঅর্ডিনেট কনজাংশন। আর একটা হলো কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু হচ্ছে অ্যান্ড, বাট, অর বা সো, ইফ ইয়েট, হ্যাঁ, আদারওয়াইজ বা এলস, এই যে এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনটাই আমাদের গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কারণ এইগুলো থেকেই অধিকাংশ আপনার এই সিকোয়েন্স অফ টেন্স আসে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো আপনারা একটু লিখে দেন তো কিছু। আমি এখানে আপনাদেরকে কিছু লিখে দিচ্ছি। দেখেন ইফ, আনলেস, দো, অলদো, তারপর হুইচ। আমি এখানে ওইগুলো না লিখে যে আচ্ছা লিখি WHICH, হুইচ, হোয়াট, when, who, বা as, since। এরপরে টিল, আনটিল, এখান দিয়ে আরো আছে টিল, আনটিল, as if, as though, তারপর হচ্ছে আপনার so that, তারপর এখানে আমরা আরো আফটার, বিফোর, এই যে যেগুলো আমরা লিখতেছি না, এই জিনিসগুলো সবই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো সবই কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই যে কনজাংশন এখানে যে বলা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা বলা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এই যে সাবঅর্ডিনেটিং যে কনজাংশন গুলো লিখছি এখানে আমি যে ইফ, আনলেস, দো, অলদো, উইচ, হোয়াট, when, who, as, since, till, until, as if, as though, so that, so ... after, before, এই সবগুলো আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যখন কোনো একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সাথে থাকে তখন তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখেন এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাথে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের একটা সম্পর্ক আছে। এখন আপনি এইগুলো না বুঝে শুধু যদি পড়াশোনা করেন জীবনেও ইংরেজির বেসিক ভালো হবে না। ঠিক আছে, আপনার বুঝতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজ কি। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজকেই বলে সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেটিং ক্লজ কি? তাহলে কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন আমি যেগুলো লিখেছি না, কোন ক্লজে যদি অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, আদারওয়াইজ বা এলস এইগুলা থাকে তখন ওই ক্লজের নাম হয়ে যায় কিন্তু কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। দেখেন ক্লজের সাথে কিন্তু কনজাংশনের সুন্দর একটা মিল রয়েছে। এখন মনে করেন যে সাবঅর্ডিনেটও থাকলো না, সাবঅর্ডিনেটও নাই, কোঅর্ডিনেটও নাই, তখন ওই ক্লজের নাম কি হবে? তখন ওই ক্লজের নাম হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের যে ক্লজটা আছে, ক্লজের আইডিয়াটা আমি কিন্তু আগে ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, কারণ টেন্স সম্পর্কে জানতে গেলে সিকোয়েন্স অফ টেন্সে সর্বদা একাধিক ক্লজ থাকে। এখন একাধিক ক্লজ যদি থাকে কোনটা কোন ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোঅর্ডিনেট ক্লজ, তা আপনি তো ক্লজই জানেন না ভাই, আপনি কিভাবে পড়বেন? এটাকেই বলা হয়, সবাই দেখবেন আপনাকে বলবে যে বেসিক থেকে পড়ো, ইংরেজির বেসিক ভালো করতে হবে। হোয়াট ইজ বেসিক? What do you mean by basic? How to be technical in the exam hall? Everyone is saying that you have to be technical, you have to take preparation with a appropriate and unique style. What is the unique style? Show me. I'm here to see the unique style.
আপনাকে বুঝতে হবে বেসিক। বেসিক ভালো করো। বেসিক, আরে বেসিক কি ভাই? সেই বেসিকটা তো আমাকে বলতে হবে। হ্যাঁ, এই যে দেখেন বেসিক, আমি আজকে কিন্তু আলোচনা করবোই এই স্টাইলে, এইভাবে। আপনারা সবাই নোট করে নেন। টুডে ইউ উইল হ্যাভ এ ভেরি ভেরি বিউটিফুল, এক্সিলেন্ট এন্ড ইফেক্টিভ নোট ইনশাআল্লাহ। ওকে, সো বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস এন্ড শেয়ার ইট অ্যাজ মেনি অ্যাজ পসিবল। আপনারা সবাই বেশি বেশি করে এটা শেয়ার করে দেন। আচ্ছা, এরপরে আমরা আসি। তাহলে সবসময় কি করতে হবে বলেন তো? এই যে প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব দেখে সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্ব বা টেন্স পরিবর্তন করাকেই কি বলা হয়? সিকোয়েন্স অফ টেন্স বলা হয়। আমরা আরো সুন্দর করে আলোচনা করব এই বিষয়গুলো। শুধু ক্লাসটা করেন, দেখেন আজকে কেমন লাগে খেলা। ঠিক আছে? সিকোয়েন্স অফ টেন্স মানেই দুইটি ক্লজ। দুইটি ক্লজ মানে সিকোয়েন্স অফ টেন্স থাকলে একাধিক ক্লজ থাকে, একাধিক ক্লজ থাকে, বা দুইটি সেন্টেন্স। ক্লজ মানেও কিন্তু সেন্টেন্স। একটা প্রিন্সিপাল ক্লজ মানে এটা একটা সেন্টেন্স। একটা প্রিন্সিপাল ক্লজ মানে কি? এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স। এই যে এর মধ্যে ভার্বের মিল রাখা, দুইটি ক্লজ বা দুইটি সেন্টেন্সের মধ্যে ভার্বের মিল রাখা, এটাই আসলে সিকোয়েন্স অফ টেন্স, মানে ধারাবাহিকতা রক্ষা করা। এরপরে সিকোয়েন্স অফ টেন্সকে ন্যারেশন বা প্যারালালিজমও বলা যায়। দেখবেন যে এই ন্যারেশনের ক্ষেত্রে আমরা সাধারণত দ্যাট দ্বারা বা দেখা যাচ্ছে ইফ দ্বারা, অনেক সময় ওয়েদার দ্বারা, অনেক সময় টু দ্বারা, বিভিন্ন সময় বিভিন্ন কিছু দ্বারা যুক্ত করি না, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে। ওই জায়গায় দেখবেন যে এর আগে একটা অংশ থাকে, আবার এর পরে একটা অংশ এরকম থাকে। ঠিক আছে? এখন মাঝখানে দেখবেন যে আপনি কোনো কিছু কোনো কনজাংশন দিয়ে অনেক ক্ষেত্রে অনেকগুলো যুক্ত করতেছেন। কখনো দ্যাট দ্বারা যুক্ত করতেছেন, কখনো আপনার যখন হচ্ছে ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তখন কিন্তু হু বা হোয়েন বা হোয়াট বা দ্যাট এগুলো থেকেই যাচ্ছে, তাই না? আবার কখনো আপনি ইফ দ্বারা যুক্ত করতেছেন, কখনো আপনি ওয়েদার দ্বারা যুক্ত করতেছেন, তাই না? কখনো আপনি টু দ্বারা যুক্ত করতেছেন। এরকম ভাবে ন্যারেশন যখন আমরা জানি যে এর আগের অংশ, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, তাই না? আর এর পরের যে অংশটা থাকে এটাকে বলে রিপোর্টেড স্পিচ। এই যে ন্যারেশনের ক্ষেত্রে সাধারণত কিন্তু এরকম মাঝখানে একটা কনজাংশন থাকে, আর কনজাংশনটা আসে হচ্ছে এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমাটা যখন আমরা উঠায় দিই, এই ইনভার্টেড কমাটা উঠাই দেওয়ার পরিবর্তে, এই যে এই কমাটা আমরা যখন উঠাই দিই, এটার পরিবর্তে আমরা এখানে একটা কনজাংশন দিয়ে যুক্ত করে দিই। তা যখনই কনজাংশন দিয়ে যুক্ত করে দিচ্ছি, তখন এর আগে একটা দেখেন ক্লজ হয়ে যাচ্ছে, আবার পরে একটা ক্লজ হয়ে যাচ্ছে। এই জন্য সিকোয়েন্স অফ টেন্সের সাথে ন্যারেশনের যে একটা বিরাট বড় সম্পর্ক আছে, এটা কি আপনি জানতেন? হয়তো অনেকে সারা জীবন টেন্সই পড়ছেন, কিন্তু কখনো এই ন্যারেশনের বিষয়গুলো খেয়াল করেন নাই। কারণ ন্যারেশনে কি হয়, টেন্স অনুযায়ী আমরা জানি না, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্টে চলে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। কি জানেন না এগুলা? তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনি সিকোয়েন্স অফ টেন্সে তাহলে আসতেছে কেন? ওই যে ন্যারেশনের জায়গা থেকে কিন্তু আসতেছে, কারণ এখানে একাধিক ক্লজ থাকে, ওই ক্লজ গুলোর ভিতরে একটা সামঞ্জস্যতা রাখতে হয়। এই যে মনে করেন প্যারালেলিজম মানে কি ভাই? প্যারালাল মানে কি? সমান্তরাল। প্যারালাল মানে কি? সমান্তরাল। দুইটা টেন্সের ভিতরে, দুইটা ক্লজের ভিতরে একটা সমন্বয় করে, সুন্দর করে কথাটাকে একটা মানে মাত্রায় রাখা, একটা সন্নিবেশে সুন্দরভাবে সাজিয়ে রাখা, সেটাই হচ্ছে প্যারালেলিজম। যে দুইটা জিনিসের টেন্স, দুইটা জিনিসের কনজাংশন, ভার্ব, এই জিনিসগুলোকে এক রাখা বা এটার সাথে একটা মিল রাখা, সাদৃশ্য, সিমিলারিটি, হারমোনি, তাই না? ডিসকর্ড, তো এটা রাখতে হবে। সুতরাং এটা থাকলেই আপনি বুঝতে পারবেন যে আপনি বুঝে শুনে পড়তেছেন। আজকে শুধু বোঝা শোনা, কিভাবে আপনি বুঝে শুনে পড়বেন এইগুলো নিয়েই কথা হবে। দেখেন এখানে, কারণ সিকোয়েন্স অফ টেন্স প্রতিটি সেন্টেন্সের স্ট্রাকচার ন্যারেশনের মতো এবং অধিকাংশই ইনডিরেক্ট ন্যারেশন। অধিকাংশই এই যে দেখেন, আমি কেবলই বললাম যে সিকোয়েন্স অফ টেন্স আপনি যখন জানবেন যুক্ত করার পরে, তা যুক্ত আমরা কখন করি? ইনভার্টেড কমা উঠাই দিলেই তো সেটা কি হয়ে গেল? ইনডিরেক্ট হয়ে গেল। কারণ ইনভার্টেড কমা থাকলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে, আর ইনভার্টেড কমা উঠে গেলে সেটা হয়ে যায় ইনডিরেক্ট ন্যারেশন। সুতরাং অধিকাংশই কি? ইনডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, আমরা আসি। এরপরে দেখেন প্রথম অংশটি, এই যে প্রথম অংশটি অথবা একটি ক্লজ দেখে পরের অংশটি বা অন্য ক্লজের ভার্ব কোন টেন্স হবে তা নির্ণয় করতে হয়। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এখানে কি করতে হবে? একটা ক্লজ সম্পূর্ণ থাকবে, অন্য ক্লজটা কিন্তু আপনার জন্য সম্পূর্ণ করা থাকবে না।
আর যখনই আপনার অন্য ক্লজটা সম্পূর্ণ করা থাকবে না তখন আপনার ক্লুটা কি? ক্লুটা হচ্ছে যে যেটা সম্পূর্ণ করা আছে, তাহলে সম্পূর্ণ করা ক্লজটা কোন টেন্সে আছে ওইটা আগে নির্ণয় করে পরবর্তীতে আমাদের ওই যে অংশটা মানে শূন্যস্থান দেওয়া ওই অংশটা কি হবে এটা ইমাজিন করতে হবে, বিবেচনা করতে হবে। ঠিক আছে, আমরা আসি তাহলে আমাদের আলোচনায়। এই যে দেখেন সিকোয়েন্স অফ টেন্সে আমরা কোন বিষয়গুলো সব থেকে ফোকাসে রাখবো এবং গুরুত্ব দিব। দেখেন সিকোয়েন্স অফ টেন্স বা ইনডিরেক্ট ন্যারেশনে টাইপের প্রশ্ন দেখলেই মন দিয়ে দেখতে হবে যে বাক্যের প্রথম অংশে, বাক্যের কোথায় প্রথম অংশে মানে প্রথম ক্লজে কোন টেন্স আছে, প্রথম অংশে কোন টেন্স আছে, প্রথম অংশের টেন্স অনুযায়ী দ্বিতীয় অংশের টেন্স নির্ধারণ করতে হবে। এটাই সিকোয়েন্স অফ টেন্সের দাবি। তার মানে কি সিকোয়েন্স অফ টেন্স করবেন, ন্যারেশন জানবেন না, ক্লজ চিনবেন না, সাবঅর্ডিনেটিং কনজাংশন জানবেন না, প্রিন্সিপাল ক্লজ কোনটা এটা জানবেন না, আপনি এসে বসে গেছেন সিকোয়েন্স অফ টেন্স আজকে শিখে ফেলবো। ইউ আর লিভিং ইন কমপ্লিটলি এ ফুলস প্যারাডাইজ। ইউ উইল হ্যাভ নেভার বেটার আইডিয়া অ্যাবাউট ইংলিশ গ্রামার। ইউ আর কমপ্লিটলি ডুইং মিস্টেক, ডুইং রং ইন ইউর লাইফ। আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারতেছেন, আজকে জানেন কিভাবে পড়তে হয়। এভাবেই এখন থেকে এই টিউটোরিয়ালে আমরা পড়াবো ইনশাআল্লাহ। তো জাস্ট এইটুকু বুঝলেই কি 50% পড়া কি বলেন তো শেষ, 50% পড়া শেষ। আচ্ছা, আমরা এরপরে চলে যাই আমাদের পরের কথাটা কি আছে। দেখেন পরে লেখা আছে যে সিকোয়েন্স অফ টেন্স আসলে কি। এটা আমরা বললাম যে সিকোয়েন্স অফ টেন্সের যে মেইনলি যে আইডিয়াটা আছে আমরা এটা একটু দেখে নিই। এখানে সিকোয়েন্স অফ টেন্সের যে আইডিয়াগুলোতে আমরা ফোকাস করতে চাচ্ছি যে প্রিন্সিপাল ক্লজ। এখানে কি লেখা আছে দেখেন তো, প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব বা টেন্স দেখে সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্ব বা টেন্স পরিবর্তন করাকে সিকোয়েন্স অফ টেন্স বলে। এখন অনেকে দেখেন এই সাবঅর্ডিনেট ক্লজ কি, প্রিন্সিপাল ক্লজ কি এগুলোই জানে না। তারে এই রুল পড়ায় কোনো লাভ আছে কোনো? তার জীবনও বেসিক ভালো হবে? সে তো বলবে স্যার এই ক্লজ ক্লজ আমি চিনবো কিভাবে? তো তাদের জন্যই আমি কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো লিখে দিয়েছি যে সাবঅর্ডিনেট কনজাংশন। আবার ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। আর যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তখন সাবঅর্ডিনেট ক্লজ, যখন কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে তখন কোঅর্ডিনেট ক্লজ, আর কোনো কনজাংশন না থাকলে সেটার নাম প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ একটি বাক্যের একাধিক ক্লজ, এই যে একাধিক ক্লজ, ক্লজ কথাটা বারবার কিন্তু টেন্সের ভিতরে আসতেছে, এই সামঞ্জস্যতা বজায় রাখার বিষয়গুলো আসতেছে। তাহলে আপনি অবশ্যই টেন্স জানতে গেলে আপনার ক্লজ সম্পর্কে ধারণা মাস্ট। ধারণা কি মাস্ট। এই যে সিকোয়েন্স অফ টেন্স দেখেন এখানে আবারও সেই একই কথা, আবারও কি লেখা যে দুইটি ক্লজ অথবা দুইটি সেন্টেন্সের ভার্ব বা টেন্সের মধ্যে মিল রাখাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। হোয়াট ইজ দ্য সিকোয়েন্স অফ টেন্স? ওকে, একটি ক্লজের টেন্স পরিবর্তন হলে, একটি ক্লজের টেন্স যদি পরিবর্তন হয় তাহলে অন্য ক্লজের টেন্স পরিবর্তন হবে না? হ্যাঁ, তাহলে অন্য ক্লজের টেন্স, অন্য ক্লজও বা অন্য ক্লজের টেন্সও প্রয়োজন অনুযায়ী কি হবে? পরিবর্তন হবে। তাহলে আমরা এই জিনিসগুলো অবশ্যই ভালো করে নোট করে রাখবো, ভালো করে সুন্দরভাবে। আজ মনে হচ্ছে কতদিন ঘুমাই নাই, তাই নাকি? আজকেই ঘুমাতে মনে চাচ্ছে কেন? আজকের ক্লাসটা ভালো হচ্ছে না? আজকে কি আপনাদেরকে সুন্দর কিছু আইডিয়া দেওয়া হচ্ছে না? আর এখানে আপনারা যারা আসেন তারা কি আসলে ক্লাস করেন নাকি কমেন্ট উল্টোপাল্টা, মাথায় কিছু নাই? কোনো একটা মেয়ে কি কমেন্ট করলো ওইটাই, আর আবার কোনো একটা ছেলে কি কমেন্ট করলো ওইটাই রিপ্লাই দেওয়া, এগুলো কি আপনাদের কাজ থাকে? আপনাদেরকে বলবো ক্লাসে অ্যাটেন্টিভ হন। এই যে আলোচনাটা করতেছি এগুলো বইতে জীবনও বই দেখে পারবেন না, জীবনও কোনো হয়তো আমি না হলে আর একজন, না হলে অন্য কোনো একজন ভালো শিক্ষকের কাছে আপনার পড়তে হবে, বা কোনো একটা ভাই বা বন্ধু তার কাছ থেকে অনেক কিছু বুঝে। কিন্তু এই ইংলিশের দুর্বলতা কেন? দুর্বলতা আপনার দুর্বলতা কেন কাজ করতেছে? অনেকে পারে ইংরেজি, তার কাছে কমফোর্ট জোন, আপনার কাছে কেন উইক জোন? এটা নিজেকে প্রশ্ন করেন, সিরিয়াস হন ভাই, বি সিরিয়াস। এত সহজ না লেখাপড়া, ঠিক আছে? এখানে যারা আছেন তারা অ্যাক্টিভলি একদম সুন্দরভাবে ক্লাসটা করেন, দেখেন ক্লাস শেষে কি পান, ক্লাস শেষে কি পান সেটা একটু ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন, দেখবেন যে বুঝতে পারছেন যে আসলে ক্লাসে কি পাওয়া যাচ্ছে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সিকোয়েন্স অফ টেন্সের গুরুত্ব: বাক্যের অর্থ স্পষ্ট করা, সময়ের ধারাবাহিকতা বজায় রাখা। আর সময়ের ধারাবাহিকতা মানে হচ্ছে টেন্স। সময়ের ধারাবাহিকতা মানে হচ্ছে টেন্সের ধারাবাহিকতা বজায় রাখা। গ্রামাটিক্যাল কারেক্টনেস এবং ন্যারেশন বুঝতে সহজ হয়। এই ন্যারেশনের কথাটা কিন্তু বারবার এখানে আসতেছে। আমি বলবো যে
যদি আমি তাকে সেখানে দেখতাম তাহলে আমি ভাত খাবো। এটা হলো কোনো একটা সেন্টেন্স হলো যে যদি আমি সেখানে দেখতাম, হয়ে যাচ্ছে অতীতকাল, তাহলে আমি ভাত খাবো। এর কোনো এরকম এই যে টেন্সের সাথে সম্পর্ক, টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়। তার মানে সবসময় কাল বা সময়, এর মানেই হচ্ছে টেন্স। ভার্বের বিভিন্ন যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কখন কোন ফর্ম ইউজ করতে হবে, এটার নামই টেন্স। ভার্বটা কখন সংগঠিত হচ্ছে, এর সাথে একটা সামঞ্জস্যতা থাকতে হবে না? তাহলে এই সামঞ্জস্যতার নামই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এই সামঞ্জস্যতার নামই কি? সিকোয়েন্স অফ টেন্স। তাহলে আজকে আমরা কিন্তু সুন্দর করে একদম মাথা ঠান্ডা করে, আর আমি চাই না যে কোনো ধরনের এমন কমেন্ট আসুক যে কোনো মানে মনে হচ্ছে যে আপনি এখানে মনে হয় পিরিত করতে আসছেন, মনে হচ্ছে যে একটা মেয়ে কথা বলছে এই জায়গায় তাড়াতাড়ি রিপ্লাই দিতে হবে। আপনি ফোকাস করেন এইখানে, খাতা কলম নিয়ে বসেন। আজকের ক্লাসে সুন্দর আলোচনা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওইসব বাদ দেন, ওইসব দেখে কোনো লাভ নাই। ওইগুলো করে ভাই চাকরি হবে না, চাকরির বাজার অত সহজ না। এই যে দেখেন ন্যারেশন, প্যারালালিজম, বাক্যের গঠন এবং অধিকাংশ ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্স হয় কি ইনডিরেক্ট ন্যারেশনের মতো। আমরা সামনে যাই, দেখেন বুঝতে পারবেন যে এই কথাগুলো বারবার বলার কারণ কি, বারবার বলার কারণ কি, এটা দেখবেন। এই যে দেখেন এই জিনিসগুলো অনেকেই কি জানতোই না। এই যে প্রিন্সিপাল ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজ লক্ষ্য করো, প্রিন্সিপাল ক্লজের ভার্ব টেন্স নির্ণয় করতে হবে। আপনার সিকোয়েন্সটাকে আপনি কিভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা এগোবেন, এত সুন্দর করে স্লাইডে লিখে আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আপনার লিখে নিবেন, সাথে আপনারা এখানে স্ক্রিনশট দিবেন। তারা না করে যদি আপনারা এখানে ওই কারোর সাথে প্রীত করেন, ওইগুলোর কোনো ভ্যালু নাই, কিছুই শিখতে পারবেন না ক্লাস শেষে, ঠিক আছে? তাহলে দেখেন যে প্রথমে কি করতে হবে, টেন্স নির্ধারণের কৌশলটা কি? টেন্স নির্ধারণের কৌশল আছে প্রথমে প্রিন্সিপাল ক্লজ লক্ষ্য করতে হবে। এখন আপনি তো ইংরেজি শিখতে আসছেন, প্রিন্সিপাল ক্লজ কি, ক্লজই জানেন না। তা আপনার জন্য জীবনও টেন্স আপনি পারবেন? সিকোয়েন্স অফ টেন্স খালি তো মানে নিজেকে বড় মনে করলে কাজ হবে না, আপনার শিখতে হবে ভাই। আর আমি কিন্তু এমন না যে আপনি জানেন না তাই আমি জানাচ্ছি না, এমন না। আমি আপনাদের যে জায়গায় উইক পয়েন্ট, আই এম ফোকাসিং অন দেয়ার। হোয়াট ইজ দ্য উইক পয়েন্টস অফ দ্য স্টুডেন্ট, আই নো দ্যাট। আমি জানি সেটা। আমাকে দেখে ছোট মনে হতে পারে, আমি 2014-15 সাল থেকে মনে করেন যে এই যে বিভিন্ন এইচএসসি অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে অন্তত আরো 5-7 বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে? সুতরাং দেখে মনে হতে পারে অন্যরকম, কিন্তু আলটিমেটলি এগুলো নিয়ে কাজ করতেছি অনেক আগের থেকে। কার কোথায় সমস্যা ওইটা ফিল করতে পারি, ঠিক আছে? প্রিন্সিপাল ক্লজের ভার্ব নির্ধারণ করতে হবে বা টেন্স নির্ণয় করতে হবে, এরপরে সাবঅর্ডিনেট ক্লজে যাইতে হবে। এভাবে প্রথমে প্রথম ক্লজ, তারপর দ্বিতীয় ক্লজ, এভাবে টেন্স নির্ণয় করেই সিকোয়েন্স অফ টেন্সটা ঠিক রাখতে হয়। আমরা এবার একটু কিছু রুলে চলে যাই, আমরা একটু কিছু নিয়ম দেখি। দেখেন এই যে গোল্ডেন রুল, তাই না? সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে আমরা যদি এই রুলটা একটু ফোকাস করার চেষ্টা করি, এই রুলটা যদি একটু আমরা ফোকাসে নিয়ে আসি, দেখেন এই যে টাইপ 1, এখানে কি লেখা আছে বলেন তো? টাইপ 1 সবাই একটু লিখে নেন, সবাই লিখে নেন, এবং প্রয়োজনে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন। এবং আমি আপনাদেরকে বলতেছি, দেখেন এই যে জিনিসগুলা, এইগুলা কিন্তু এই যে কয়টা আমি বলতেছি, আমি তো বলে দেবই সিস্টেম কি, স্টাইল কি, সব বলবো। এইগুলো থেকে বিগত সালে সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে কি পরিমাণ প্রশ্ন আসছে আজকে দেখাবো। একটা জিনিস থেকে কি পরিমাণ আসছে আপনারা অবাক হয়ে যাবেন যে স্যার এত প্রশ্ন আসছে একই জিনিস থেকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে কি আসছে, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। অথচ আপনারা বেসিক না জেনে পড়ার কারণে একটা পড়ে গেছেন, পাশেরটা পড়েন নাই, পাশেরটা পড়ছেন, দুইটা পড়ে গেছেন, আর একটা পড়েন নাই। এইগুলোর কারণে আপনি জানা রুল, একই রুল আংশিক পড়ে যাওয়ার কারণে পরীক্ষার হলে আপনি কিন্তু উত্তর করতে পারেন নাই, ঠিক আছে? এই জন্য আমি বলবো, এই দেখেন প্রিন্সিপাল ক্লজ এর ভার্বটি পাস্ট টেন্সে থাকলে, কোন টেন্সে? পাস্ট টেন্স মানে V2। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটির পাস্ট টেন্স হবে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটাও কি হবে বা ভার্বটাও কি হবে? পাস্ট টেন্স হবে। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য? সবার জন্য এটা হবে না, সবার জন্য এটা নয়। কিছু ক্ষেত্রে, যেরকম এই যে দেখেন দ্যাট এর আগে যদি পাস্ট টেন্স থাকে পরেও পাস্ট টেন্স হয়। হোয়াট, উইশ, ওয়্যার, ওয়েন, উইশটা দুইবার হয়ে গেছে, তাই না? হাউ, এই জিনিসগুলা দেখেন, এই জিনিসগুলা কিন্তু আমরা যদি এইখানে এত কিছু না বলে এইখান থেকে এই পর্যন্ত আমি বলে দিই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন,
আচ্ছা, তাহলে তাহলে হয়ে যায় তো না? তার মানে রিলেটিভ প্রোনাউনের আগে যে টেন্স থাকে পরেও সেই টেন্স হয়, মানে পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়। তাহলে রিলেটিভ প্রোনাউন দেখেন, এই যে দ্যাট, হোয়াট, হুইচ, ওয়েন, ওয়্যার, এগুলো কি সব রিলেটিভ প্রোনাউন না? ভাই বুঝতে হবে। আপনাকে কেউ যদি বলে রিলেটিভ প্রোনাউন থাকলে এই হবে, তার মানে কি এইগুলো থাকলে, এখন এই সবগুলোর একত্রে রিলেটিভ প্রোনাউন দেওয়া হলো। এখন অনেকে আছে রিলেটিভ প্রোনাউন কি সেটাই চেনে না, তাহলে তারে এই রুল বোঝায় কোনো লাভ আছে? সে জীবনও ইংরেজি শিখতে পারবে? সারা জীবন শুধু কোর্স করে যাবে, সারা জীবন শুধু স্যারদের কাছে যাবে, স্যার এটা কি, স্যার এটা এমন কেন হলো, স্যার উনি তো বলছিল রিলেটিভ প্রোনাউন হলে এই হবে, তা রিলেটিভ প্রোনাউন কো? রিলেটিভ প্রোনাউন তো খুঁজে পাচ্ছি না। মানে ক্লাসটা করেন, দেখেন আজকে কত কনসেপ্ট দেখেন, দো, ওয়ালদো, সিন্স, অ্যাজ, ইফ, আনলেস, এইগুলোর সকল ক্ষেত্রে এই সাবঅর্ডিনেট ক্লজ গুলো, এইগুলো কি সব সাবঅর্ডিনেটিং কনজাংশন না? এই যে আমি যেগুলো বলতেছি এই সবগুলো আমি লিখছি না সাবঅর্ডিনেটিং কনজাংশনের ভিতরে লিখছি? তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের ভিতরে যদি লিখি এইগুলোকে দেখেন এই যে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। তাহলে ভাই আপনি কেন বুঝবেন না? আপনাকে যেভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনি মনোযোগ দিয়ে কমেন্টের দিকে, অন্য কমেন্টে মনোযোগ না দিয়ে নিজে একটু কমেন্ট করে বলেন তো যে আজকের ক্লাসটা কতটা ফ্রুটফুল হতে যাচ্ছে আপনার জন্য। আপনি এই ক্লাসটা করবেন না? এভাবে টপিক ওয়াইজ ফ্রিতে আপনি ক্লাস পাবেন তাই আশা করতেছেন? ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইজ, এ কমন ডায়লগ ফ্রম মি। আপনি এটাই মনে রাখেন, ঠিক আছে, যে আপনি বোকার স্বর্গে আছেন। রাস্তায় মনে আসলো জানা বিষয়গুলো ভুল করে আসছি, এই দুঃখে ফেসবুক আনইনস্টল করে ফেলছিলাম। আচ্ছা যাই হোক, তো আপনারা যারা এখনো ভিডিওটা শেয়ার করেন নাই, আচ্ছা এইবার কিন্তু আমরা এক্সারসাইজে চলে যাব, এই রুলটা মাথায় রাখবো, এক্সারসাইজে চলে যাব। তাহলে এখন পর্যন্ত যারা আমার ক্লাসটা করলেন, যে আলোচনাটা বিল্ড আপ করার চেষ্টা করলাম, হোয়াট ইজ দ্য সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্সের ইম্পর্টেন্সটা কি, অ্যান্ড হাউ টু কারেক্ট দ্য সিকোয়েন্স অফ টেন্স, এবং সিকোয়েন্স অফ টেন্স করতে গেলে হোয়াট আর দ্য কম্পোনেন্টস, হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস, হোয়াট টু নো ফর কমপ্লিটিং দ্য সিকোয়েন্স অফ টেন্স, এই জায়গাগুলো আপনারা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সবাই এবার একটু ক্লিয়ার লিখে কমেন্ট করেন। আমরা বা পানি পানি লিখে কমেন্ট করে দেন, অনেকদিন পানি পানি কমেন্টটা শুনি না। কি করেন, একটু পানি পানি হয়ে গেছে কিনা আলোচনাটা। এখন আমরা শুধু এক্সাম্পল করব। আমরা এতক্ষণ কি করছি, বেসিকটা বিল্ড আপ করছি। দিস ইজ নোন অ্যাজ দ্য বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল, দিস ইজ নোন অ্যাজ দ্য এবিসি অফ ইংলিশ গ্রামার, দিস ইজ নোন অ্যাজ দ্য এবিসি অফ সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের প্রাথমিক আলোচনা কিন্তু আমরা করলাম। Now we are going to apply what we have learned. আমরা কি কি শিখেছি আমরা এখন অ্যাপ্লাই করব, প্রয়োগ করব। এখন আপনার মাথায় আমি এটা ঢুকাই দেব যে দেখেন, I will teach you, I will make you understand beautifully what we have discussed here today. So এতক্ষণের আলোচনা বুঝছেন কিনা সবাই একটু পানি পানি লিখে কমেন্ট করে দেন। সব পানি পানি আর শরম দিয়ে নাচা। একজন লিখছে, হ্যাঁ শিপন দাস, ড্রিঙ্কিং ওয়াটার স্যার। স্যার আমরা বুঝি রিলেটিভ প্রোনাউন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো বুঝলে তো মাশাআল্লাহ, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। অনেকে আছে যে চেনে না ভাই, আপনি হয়তো পারেন আপু, অনেকে আছে যে পারে না, বুঝছেন। আমি তো বিভিন্ন জায়গায় ক্লাস নিছি বা নিয়ে থাকি, অনেকে আছে অনেক কিছুই জানে না। হ্যাঁ এই জন্য বলছি আর কি। যাই হোক, আমরা প্রথম প্রশ্নে চলে আসি। এটা 29th BCS এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আছে, 2015-16 সালের আসা প্রশ্ন। আমরা এখানে ফোকাস করব যে এখানে আগে দেখবো যে কয়টা ক্লজ আছে। দেখেন এই যে একটা ক্লজ আছে, হি সেড, সে বলল। এবার দ্যাট দ্বারা যুক্ত, এই যে দেখেন এখানে কি আছে, এখানে দ্যাট দ্বারা যুক্ত আছে। তাহলে হি সেড, আমরা জানি মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ন্যারেশনের ক্ষেত্রে আপনি যখন সিকোয়েন্স অফ টেন্স মানে পড়তেছেন তখন ন্যারেশনটাকে একটু মাথায় নিয়ে আসেন। ন্যারেশনটাকে একটু কোথায় নিয়ে আসবেন? অবশ্যই মাথায় নিয়ে আসবেন। তাহলে ন্যারেশনটাকে যখন মাথায় নিয়ে আসবেন, এই যে দেখেন দ্যাট আছে, তা আমরা দ্যাটের সাথে এখানে কিন্তু বেশ কথা বলেছি যে দ্যাট, উইস, আমি একটু কালো কালার দিয়ে লিখি। দেখেন এইখানে আমরা যে কথাগুলো বলছিলাম যে দ্যাটের সাথে দ্যাট, when, with, as, বা মনে করেন যে কি বলছিলাম যে what, আর দ্যাট তো এখানে আছেই। তারপর হচ্ছে if, unless, though, although, as,
সিন্স, এরকম বেশ কিছু কথা বলা হয়েছিল না? দেখেন এইখানে কিন্তু তারই একটা সিগন্যাল আপনি পেয়ে গেছেন। তাহলে এইগুলো যদি থাকে, আমরা বলছি এর পরে একটা কি থাকবে, ক্লজ থাকবে, এর আগেও একটা ক্লজ থাকবে, তাই না? এই যে ক্লজ গুলো থাকবে, তাহলে এই অংশ ফাঁকা আছে, এই অংশ কি আছে, ফাঁকা আছে, কিন্তু এই অংশ তো আপনার দেওয়া আছে, পরিপূর্ণ আছে, তাই না? তাহলে আপনার একটা অংশ পরিপূর্ণ দেওয়া থাকবে। সে বলল কি বলল, এই যে দেখেন পরের অংশ কিন্তু আমাদের শূন্য স্থান দেওয়া রয়েছে। তাহলে একটা অংশ ক্লিয়ার আছে, অন্য অংশ কিন্তু এখন ক্লিয়ার আমরা করতে চাচ্ছি, তাই না? তাহলে এগুলোর ক্ষেত্রে আমি কি বলেছি, যে যদি এই পাশে পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স মানে V2, পাস্ট টেন্স মানে V2, তাহলে এই পাশেও কি হবে, পাস্ট টেন্স হবে, V2 হবে। আচ্ছা, V2ই সব সময় হবে বিষয়টা এমন না, আপনারা এইটা মনে রাখবেন যে পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স থাকলে এগুলোর ক্ষেত্রে এ পাশেও কোন টেন্স হবে, পাস্ট টেন্স হবে। V2 নাও হতে পারে, কোন ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, এ পাশে পাস্ট ইনডিফিনিট আছে, এ পাশে পাস্ট পারফেক্ট হবে, কিন্তু পাস্ট টেন্সের ভিতরেই হবে, এটা অন্য টেন্সে ফিউচারে বা প্রেজেন্টে আসবে না, ঠিক আছে? এখন আমরা যদি এই রুলটা ফলো করি, আপনারা বলেন তো যে তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে, এই প্রশ্নের উত্তর তাহলে কি হবে বলেন সবাই। তাহলে হি সেড দ্যাট, সে বললো যে হি ড্যাশ, এখানে আছে উইল, হবে না, এটা ফিউচার টেন্স, কারণ এটা আছে কি পাস্ট টেন্সে, অবশ্যই এখানে পাস্ট টেন্স হবে, অবশ্যই পাস্ট টেন্স হবে, তাহলে এটাও হবে না, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, উড। এখন আপনি অর্থ বুঝলেন না কি হলো না, আপনি দেখেন এখন পানির মতো, একদম দিনের মতো পরিষ্কার, যে এই রুল থেকে এইটা না, শুধু এরকম হাজার হাজার রুল আছে, আপনি দেখবেন এই একই জায়গা থেকে কি পরিমাণ আসছে, এটা উত্তর হবে সি যারা উত্তর। এই যে দেখেন 24তম BCS এ আসা প্রশ্ন, BSM ইউনিটে আসছে 2015-16-17 সালে, এই যে কাহিনী ঘটে গেছে। দেখেন এখানে কি আছে, আমরা অ্যাজ লিখেছিলাম না, অ্যাজ লিখছিলাম, অবশ্যই লিখছিলাম। এরপরে এই অংশে কিন্তু ফাঁকা দেওয়া আছে, এই অংশে যদি ফাঁকা দেওয়া থাকে, মানে শূন্য স্থান দেওয়া থাকে, তাহলে যে অংশে শূন্য স্থান নাই, তাই এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। এই যে ক্লজটা, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এই যে ক্লজটা, এই ক্লজটার নাম কি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ক্লজটার নাম কি, এই ক্লজটার নাম আপনারা জানাবেন। আমি এইখানে দেখেন, এখানে কোনো এই যে অংশটা, এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। তো এই ক্লজে কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন নাই, সুতরাং এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটার নাম প্রিন্সিপাল ক্লজ, এটার নাম কি, প্রিন্সিপাল ক্লজ। তাহলে ওইটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, এই ক্লজটার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন। এইবার দেখেন প্রিন্সিপাল ক্লজে যে ভার্বটা আছে, এটা কোন ভার্ব আছে, ভার্ব 2 আছে, মানে পাস্ট টেন্সে আছে। ভার্ব 2 মানে কি, অবশ্যই এটা পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে যদি থাকে ওই পাশের অংশ, ওইটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে অবশ্যই এই অংশটাও কোন টেন্স হবে, এই অংশটাও পাস্ট টেন্স হবে, তাই না? তাহলে ওইটা যদি পাস্ট টেন্স হয়, এটাও পাস্ট টেন্স হবে, আমরা এতক্ষণ এটাই আলোচনা করেছি। সুতরাং পাস্ট টেন্স হলে এটা হচ্ছে না, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে পাস্ট টেন্স আছে দেখেন, ওয়াজ শাইনিং, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, যেহেতু সূর্য আলো দিচ্ছিল, উই ডিসাইডেড টু গো আউট, আমরা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, অতীতের ঘটনা। তাহলে এই যে কথাগুলো আলোচনা করলাম, এখন সবকিছু কি দিনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, অনেকে লিখেছেন, এই যে মোস্তফা বিন রাজ্জাক ভাই লিখেছেন, এই যে অ্যাজ আছে, তাহলে এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং বা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এটার নাম কি, সাবঅর্ডিনেট ক্লজ। আলোচনা কি একটু ভালো লাগতেছে, বোঝা যাচ্ছে? বোঝা গেলে আমরা বলবো যে জি স্যার বোঝা যাচ্ছে, খেলা জমছে নাকি? আচ্ছা, তাহলে এই যে এইখানে যদি আমরা আসি, যে হি প্রমিসড দ্যাট, এই যে দেখেন আবারও সেই দ্যাট আছে, এইখানে আছে না, হি প্রমিসড দ্যাট, সে মানে প্রমিস করেছিল যে ড্যাশ, হি ড্যাশ কাম নেক্সট ডে, কি হবে এটা বলেন, নেক্সট মানডে কি হবে? আপনি ন্যারেশনের সাথে যদি এটাকে হিসাব করেন, তাহলে ন্যারেশনের যদি হিসাব করেন, তাহলে এটা কোন ন্যারেশন? এটা অবশ্যই ইনডিরেক্ট ন্যারেশন। তার মানে আপনি আসলে কি করতেছেন,
আপনি করতেছেন সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ন্যারেশনের বিষয়টা মাথায় রাখতে হবে। এই আলোচনাগুলো যদি আপনি না জানেন ভাই, সারা জীবন পড়বেন, সারা জীবন ভুলবেন, সারা জীবন টাকা দিয়ে কোর্স কিনবেন, কোর্স করবেন, বাট ইউ উইল লার্ন নাথিং ইন দ্য এন্ড। শেষ পর্যন্ত কিছুই আপনি শিখতে পারবেন না। আর ভিডিওটা মনে হয় আজকে শেয়ারের পরিমাণ এত কম যে এত সুন্দর একটা ক্লাস, আপনি যদি চান যে ইউ ওয়ান্ট টু মেক বেনিফিট সামওয়ান, তাহলেও আমি বলবো যে টুডে মেক এ সিঙ্গেল ভিডিও, যে কাউকে যদি উপকার করতে চান, এই যে জিনিসগুলো এগুলো কিভাবে পড়বে, সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা করে শেয়ার করে দেন, তাহলে সেও জানতে পারবে যে আসলে পড়াশোনা কিভাবে করতে হয়। হোয়াট ইজ দ্য স্টাইল অফ solving sequence of tense, what is the basic of sequence of tense, what may be the fundamental rules of sequence of tense, সব সে বুঝতে পারবে। তাহলে দেখেন এটার আগে এই যে ভার্বটা আছে, এটা ভার্বটা কোন টেন্সে আছে? এই ভার্বটা অবশ্যই V2 আছে, প্রমিসড আছে। তাহলে এর পরেও কি হবে? V2 হবে, মানে পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স হলে এইটা আর এইটা হচ্ছে না। আর শুড তো আমরা পাস্ট টেন্স এটা জানি না। শুড হচ্ছে সাধারণত কি বসে? উচিত অর্থে বসে। উচিত, কোনো কিছু করা উচিত এই অর্থে কি বসে? শুড বসে। সুতরাং শুড হবে না, এখানে এই প্রশ্নের উত্তর হবে, আমরা জানি শ্যাল বা উইল এই দুইটারই পাস্ট হচ্ছে উড। পাস্ট হচ্ছে কি? উড। এটা যখন করা হয়, ন্যারেশন করা হয়, তখন শ্যাল থাকুক আর উইল থাকুক, ওইটা কি হয়ে যায়? উড হয়ে যায়। ঠিক আছে, ওইটা উড হয়ে যায়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ডি। যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে, বাকিগুলো উত্তর সঠিক হয় নাই। কেন হয় নাই ব্যাখ্যা সহ সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিলাম। এই যে দেখেন কাহিনীতে চলে আসছি আবারও, দেখেন একই জিনিস কত ভাবে কত জায়গায় আসছে ভাই, কত জায়গায়। এমনি গ্রুপগুলো বিভিন্ন জায়গাতে, গ্রুপ ছাড়াও বিভিন্ন আপনারা ফেসবুক পেজ, বন্ধু বান্ধব, তারপর হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ, যেখানে যারা আছেন অন্তত একটা করে শেয়ার আমি রিকোয়েস্ট করতেছি। আমি কি করতেছি? রিকোয়েস্ট করতেছি যে একটা শেয়ার করে দেন। রিকোয়েস্ট, একটা শেয়ার অন্তত করেন। ঠিক আছে, আপনারা যে কয়জন দেখতেছেন তার ভিতরে একদম নগণ্য পরিমাণ শেয়ার কিন্তু আজকে হয়েছে। তো দেখেন, যাই হোক, আমি বলতেছি যে আলটিমেটলি আমাদের এত পরিশ্রম বা এত কথা বলা, এটা যদি মানুষের কাছে ছড়াই দিতে হয়, সেক্ষেত্রে আপনারা যদি একটু হেল্প না করেন, আমাদের কষ্টটা অনেকটা বৃথা প্রমাণিত হয় এবং আমরা ডিমোটিভেটেড হয়ে ডিপ্রেসড হয়ে যাই। উই আর নট ফিল ভেরি মোটিভেটেড আওয়ারসেলফ টু ইন্সপায়ার ফর দ্য নেক্সট ক্লাস। ইট ওয়ার্কস অ্যাজ এ ড্রাইভিং ফোর্স টু আস ফর মেকিং দ্য নেক্সট ক্লাস ওয়েল। পরের ক্লাসটা ভালো হওয়ার জন্য আপনাদের কমেন্টস, আপনাদের শেয়ার, এগুলো হচ্ছে আমাদেরকে মোটিভেট করে এবং চালনা শক্তি বা চালিকা শক্তি হিসেবে কাজ করে। ঠিক আছে, যাই হোক, আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন। সবাই এই প্রশ্নটার উত্তর করে দেন। মাশাআল্লাহ, আমি আশা করি যে সবাই পারবেন, ইনশাআল্লাহ আপনারা পারেন। ইংরেজি কোনো ভীতির জিনিস না। ইংরেজি ইজ নাথিং অ্যাজ দ্য ফিয়ার, এটা ভয়ের কোনো জিনিস না। কিন্তু এইটা আপনারা ভয় কেন পান বলেন তো? ভয় পাওয়ার একমাত্র এবং সব থেকে প্রধান যে কারণটা, সেই প্রধান কারণটা হচ্ছে যে আপনারা ওই ইংরেজির বেসিকটা না জেনে অথবা কিভাবে পড়তে হয় এটা না জেনে পড়াশোনা করেন। তো এটা না জেনে যখন পড়বেন ভাই, তখন তো সারা জীবন পড়েই যাবেন, কিন্তু লার্ন নাথিং এট দ্য লাস্ট। ওকে, তো এখানে দেখেন দ্যাট আছে, এটা এই যে এনবিআর এর সহকারী রাজস্ব কর্মকর্তা 2015 সালের আসা প্রশ্ন। এমন না যে মন গড়া প্রশ্ন আর স্যারের মন চাইছে দিয়ে দিয়েছে, নো, প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্ন। সুতরাং বি অ্যাটেন্টিভ হিয়ার, বি সিরিয়াস ভাই, পড়াশোনা করেন, ইংরেজিতে দক্ষতা বাড়ান। তাহলে এখানে নিউ আছে, নিউ কি আছে? অবশ্যই V2 আছে, মানে পাস্টে আছে। তাহলে অটোমেটিক ভাবে এগুলো আপনার এখন কি হয়ে যাচ্ছে? ভাবাই লাগতেছে না। কেন ভাবা লাগতেছে না ভাই? আপনি এখন জেনে গেছেন কিভাবে পড়তে হয়। এখন রুল যেটাই দিক আপনার কাছে, ইট ইজ কমফোর্টেবল অ্যান্ড দ্য ইজি অ্যান্ড কমন রুল টু ইউ, বিকজ ইউ নো দ্য বেসিক, ইউ নো দ্য এবিসি। তাই না? এবিসি মানে কি বলেন তো? আপনারা বলেন তো সবাই একটু, যে এবিসি মানে কি? এবিসি এটা মানে প্রেজেন্ট ইডিয়াম, এবিসি। আচ্ছা, এটার উত্তর হবে ডি। আমরা পরেরটায় চলে আসি। এই যে দেখেন এখানে লেখা আছে যে হি সেড দ্যাট, সে বলল যে সে পরের দিন বাড়ি যাবে। আপনারা একটু যারা মোটামুটি ভালো আছেন, সবাই তো ভালো, এবিসি মানে কি বলেন তো? এবিসি মানে হচ্ছে প্রাইমারি নলেজ,
প্রাইমারি অর বেসিক, বেসিক নলেজ, KNOWLEDG, বেসিক নলেজ। ঠিক আছে। আর আমি আপনাদের সবাইকে আগেও রিকোয়েস্ট করে বলেছি, এখনো বলতেছি যে যারা ইংরেজিতে দুর্বল তারা শুধু আমার ক্লাস করবেন, যারা ইংরেজিতে অনেক ভালো তারা আমার ক্লাস থেকে হয়তো অনেক কিছুই শিখতে পারবেন না, কারণ আমি অত ভালো মাপের শিক্ষক না। আমি হচ্ছে মানে কি বলে যে গরিবের হাতেম তাই, এরকম আর কি বিষয়টা। মানে যারা দুর্বল তাদের জন্য আমি চেষ্টা করতে পারি এবং তাদেরকে আমি সবসময় বেশি ভালোবাসি। যারা অনেক স্ট্রং তাদের জন্য তো শুভকামনা, তার এই ক্লাস দেখে কিছু শেখার নাই, সে তো পারেনি, এই জন্যই সে স্ট্রং, তাই না? তো এই জায়গা থেকে আপনাদেরকে বলবো, যারা সিরিয়াস আছেন, যারা এখনো মানে দুর্বল আছেন, তারা ভিডিওগুলো সুন্দরভাবে দেখেন। ইনশাআল্লাহ ক্লাস শেষে একটা বুঝ নিয়ে বাসায় যাইতে পারবেন, ক্লাস শেষে আপনি সুন্দর করে একটা বুঝ নিয়ে ঘুমাতে পারবেন এবং দিন শেষে মনে হবে যে না, আপনি ইংরেজি শিখতেছেন, ইংরেজিতে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমরা আসি এখানে যেহেতু দ্যাট আছে, এর আগে V2 আছে, অবশ্যই এখানে কি হবে, পাস্ট টেন্স হবে। এই সব জিনিস এখন আপনার আন্দাজে আপনি বাদ দিতে পারবেন, আন্দাজে বাদ দেবেন। ঠিক আছে। আর আমি এই যে এবিসি বলতেছি, এবিসি অফ ইংলিশ গ্রামার, এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান বা মৌলিক জ্ঞান। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষার হলে কিভাবে যে গুলিয়ে ফেললাম, আচ্ছা যাই হোক, উড গো, অনেকেই উত্তর করতেছেন মাশাআল্লাহ। আমি দু একজনের নাম যে পড়বো, হ্যাঁ পড়তেছি, দেখি সবার নাম একটু মাঝে মধ্যে না পড়লে অনেকে ভাবতে স্যার মনে হয় কমেন্ট দেখতেছে না, আমি কমেন্ট দেখতেছি। হ্যাঁ আচ্ছা, এইবার এখানে যদি আমরা আসি, দেখেন এই একই প্রশ্ন, একই ধরনের, এই যে দ্যাট দিয়ে এই প্রত্যেকটা জিনিস। সে বললো যে সে যাচ্ছে। এখন আমার কাছে একটা জিজ্ঞাসা, দেখেন আমরা যখন এভাবে বুঝে শুনে পড়াশোনা করি, আমরা অনেকে দোহাই দিই, স্যার আমি তো ইংরেজির মিনিং জানি না। আচ্ছা, ইংরেজির অনেক কঠিন মিনিং কি থাকে সবসময় সব প্রশ্নে? বলেন তো না, সবসময় সকল প্রশ্নে যে কঠিন ইংরেজি আছে এটা কিন্তু হয় না, সহজই থাকে। মোটামুটি রিজনেবল এমন একটা কিছু থাকে যে আপনি অনার্স মাস্টার শেষ করা মানুষ জানেন। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে একটু কঠিন থাকে, বা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর ক্ষেত্রে, কিন্তু এমনি সেন্টেন্স যেগুলো দেওয়া থাকে এই সেন্টেন্স গুলো কিন্তু মোটামুটি ভাবে একদম সহজ সেন্টেন্সই থাকে। এরপরে আপনি মনে করেন যে এই অপশন নিয়ে যখন যাচাই বাছাই করেন, রুল যখন না জানেন, তা বেসিক জানলে হয় কি, মানে অটোমেটিক ভাবে আপনি সঠিকটা বাছাই না করতে পারলেও ভুলগুলো বাদ দেওয়া যায়। কিভাবে বাদ দেওয়া যায়? সিকোয়েন্স অফ টেন্স থেকে এটা আসছে, ন্যারেশন থেকে। তাহলে এই যে দেখেন এইখানে যে V2 আছে, মানে এখানে যে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স যে আছে, তাহলে পরে যে পাস্ট টেন্স হবে এটুক যদি আপনার জানা থাকে না, পরে যে পাস্ট হবে এটুক জানা থাকে, তাহলে দেখেন অটোমেটিক ভাবে 1 2 আর এই যে 4 নাম্বার আপনি বাদ দিয়েই দিতে পারতেছেন। ম্যাজিক না? আসলে ম্যাজিক। অনেকে আন্দাজে দেখাচ্ছে, মানে আন্দাজটা খুবই একটা কার্যকারী জিনিস। ঠিক আছে। আন্দাজে তো পরীক্ষার হলে সবাই দাগায়, তাই না? মনে করেন এ নামক একজন ব্যক্তি আর বি নামের একজন ব্যক্তি, এ 5টা আন্দাজে দেখাচ্ছে, এর মধ্যে মনে করেন যে 3টা কারেক্ট, আর একজন মনে করেন 5টা দেখাচ্ছে, এর ভিতর একটা কারেক্ট, বা দেখা যাচ্ছে 5টাই ভুল। তাহলে এইখানে আপনি বলেন যে ভাই এর তো লাখ, এই যে এর তো লাখ ভালো, আন্দাজে দেখাইছে 5টা, 3টা হয়ে গেছে বা 4টা হয়ে গেছে, আর আমার যে কপাল কি খারাপ ভাই, 4টা দেখাইছি, মানে 5টা দেখাইছি, 5টাই ভুল গেছে, বা একটা হয়েছে 4টা ভুল গেছে। এইটা আপনার লাখ না, এইটা এই মানুষটার বেসিক ভালো। এই মানুষটা আন্দাজে দাগালেও সে অনেক কিছু স্কিপ করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আন্দাজে দাগাইছে, যার কারণে তার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে, কারণ তার অনেক নলেজ আছে, বেসিক আছে। সে ওইগুলো মিসি করে যে এইগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে না, এটা তো হচ্ছে না, তাহলে এটা হতে পারে। এর আন্দাজ আর এই ব্যক্তির আন্দাজ এক না। আর এ হচ্ছে আঙ্গুল কামড়ায় দাগাইছে, একটা যেটাই দিয়ে পড়ছে, অথবা কলম এরকম ভাবে যেটার উপরে ফেলছে ওইটাই পড়ছে, ওইটাই হয়ে গেছে। ঠিক আছে, ওই আন্দাজ। তা ওই আন্দাজ আর বুঝে শুনে আন্দাজে দাগানো এই জিনিস এক না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে ওয়াজ গোয়িং। বেসিক থাকলে এই রুলটা আপনি জানেন না যে কি থাকলে কি অত কিছু, কিন্তু জানেন যে ন্যারেশনের ক্ষেত্রে এমন হয় যে পাস্ট টেন্স বা প্যারালেলিজম, এটা খেয়াল রাখতে হয়। অটোমেটিক ভাবে আপনি 3টা দেখতেন, বাদ হয়ে গেছে, একটা উত্তর হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে। এখানে সেজু আহমেদ উজ্জ্বল লেখছে, স্যার অনেক ভালো লাগতেছে। জি স্যার, এভাবেই দাগিয়েছি, মাশাআল্লাহ। এখানে আমাদের কে আর সুজন ভাই কেমন হলো পরীক্ষা? আচ্ছা যাই হোক, আমরা চলে আসি পরের প্রশ্নে। আশা করি আপনারা আজকের ক্লাসটা এনজয় করতেছেন।
এনজয় করার মতো একটা ক্লাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, যে আই কুড নট ইভেন ইমাজিন, আই কুড নট ইভেন ইমাজিন, আমি এমন কি ইমাজিনও করতে পারি নাই, ভাবতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই কি, যে এই যে দেখেন সব জায়গাতে দ্যাট দেওয়া আছে। এখন কিন্তু ওই মানে প্রশ্নে দ্যাট নাই, কিন্তু এই জায়গায় দ্যাট দেওয়া আছে। হোক, দ্যাট দেওয়া যেখানে থাকে থাকুক। তাহলে এইখানে আপনার এই টেন্সটা আগে নির্ণয় করেন, এটা তো আপনার দেওয়া আছে, তাহলে দেওয়া আছে যে অংশটা এটা কুড নট ইভেন ইমাজিন, তাহলে কুড নট ইমাজিন, তাহলে কুড নট থাকলে অবশ্যই এটা পাস্টে আছে, কুড নট মানে এটা অবশ্যই পাস্ট টেন্সে আছে, তাই তো? তাহলে পাস্ট টেন্সে যদি হয় তাহলে দ্যাটের পরে কোন টেন্স হয়? দ্যাটের পরে কোন টেন্স হয় ভাই? দ্যাটের পরে দেখেন এখানে বলছে যে এই যে দ্যাট আছে সব জায়গায়, ইউ ডিসিভ, প্রেজেন্ট টেন্স, ইউ উইল ডিসিভ। ডিসিভ মানে প্রতারণা করা, যে আমি ইভেন কি ভাবতেও পারি নাই সে আমার সাথে প্রতারণা করতে পারবে বা করেছিল, সে আমার সাথে প্রতারণা করেছে, এটা আমি ভাবতেও পারি নাই। তাহলে প্রতারণা করেছে জন্যই তো আমি ভাবতে পারি নাই, আর আমি ভাবতেও পারি নাই সে প্রতারণা করবে। তা করবে তো সে অতীত মানে ভবিষ্যতে, তা করবে কি করবে না আপনি জানেন নাকি? সিকোয়েন্স অফ টেন্স ঠিক রাখতে হবে। এই যে দেখেন ফিউচারে আছে, সুতরাং এগুলো কিন্তু হবে না। যেহেতু এটা পাস্টে আছে, এখানেও পাস্টে হবে, সি হবে এই প্রশ্নের উত্তর, কারণ এই যে উড আছে, দেখছেন উড। তাহলে আই কুড নট ইভেন ইমাজিন, আমি ভাবতেও পারি নাই, দ্যাট হি উড ডিসিভ মি, সে আমার সাথে কি করতে পারে, এই প্রতারণা করতে পারে। তাহলে এই জিনিসগুলো যখন আপনি এভাবে বুঝতেছেন ভাই, একদম সত্যি কথা, গ্রামার এভাবে শিখতে হয়। এই যে বেসিক জানতে হয়, ক্লজ জানতে হয়, ন্যারেশন জানতে হয়, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ জানতে হয়, সিকোয়েন্স অফ টেন্স তারপরে শিখবেন, ঠিক আছে? আপনি শুধু একদম আন্দাজে শিখবেন হয়ে যাবে, খেলাটা এত সহজ নহে। আমরা চলে যাই পরের প্রশ্নে, সি হবে এই প্রশ্নের উত্তর। এই যে দেখেন এই যে একটা প্রশ্ন আছে, এটা এখন আপনারা সবাই উত্তর করতে পারবেন। একটু উত্তর করে দেন তো, এতক্ষণ যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেই আলোচনাটাকে এখন ভ্যানিশ করে দেন, যে জি স্যার এই আলোচনা আর লাগবে না, উই আর অ্যাডাল্ট এনাফ এন্ড স্মার্ট এনাফ টু আইডেন্টিফাই দ্য ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ইন দিস ডিসকাশন, উই হ্যাভ ক্লিয়ার্ড এভরিথিং, নাও উই আর অল ওকে, ইট ইজ পানি পানি টু এভরিওয়ান। একটু পানি পানি বলে দিবেন যে জি স্যার, সঠিক উত্তর করে পানি পানি বানিয়ে দেন, মেক দা সঠিক উত্তর এন্ড মেক ইট পানি পানি, ওকে? সঠিক উত্তর করে পানি পানি করে দেন। তো আমরা এখানে যদি দেখি সবাই উত্তর করবেন, সবাই উত্তর করেন ভাই, আপনি শিখতেছেন। ইউ আর নট দ্য টিচার হিয়ার, ইউ আর লার্নার, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু মেক কমেন্ট, ইউ হ্যাভ টু রাইট ডাউন সামথিং, ইউ হ্যাভ টু ইমাজিন, ইউ হ্যাভ টু টেক ইট ইন ইউর ব্রেইন। ভাবতে হবে, চিন্তা করতে হবে, মাথায় নিতে হবে, এভাবেই মানে বিল্ড আপ হবে বেসিকটা। তো আপনাদেরকে বলবো যে একটু সুন্দর করে ইংরেজি শেখেন, আর ইংরেজি শেখার কাজে আমি আপনাদের পাশে আছি, পাশে ছিলাম। আর আগে তাড়াহুড়ো করা হয়েছে, আগে প্রাইমারি পরীক্ষা ছিল, পরীক্ষা সিলেবাস পরীক্ষা অনুযায়ী এলোমেলো ভাবে ক্লাস করানো। আজকে দেখেন টপিক ওয়াইজ কিভাবে ধরে ধরে আপনাদেরকে পড়াচ্ছি। তাহলে এই পাশে কি আছে? হোপটা আছে, V2 আছে। তাহলে আমার আর এখানে কোনো টেনশন নাই। আর কোনো বা মাশাআল্লাহ, কাজল রেখা, তপি বিশ্বাস, তারপরে নীলমন, এরপর হচ্ছে সুশর্মা ঘোষ, হাবিবা ইসলাম, FI তানি, শিপন দাস, তারপর মাহিয়া মাহি, তামিমা আক্তার, জাহিরুল ইসলাম, নাইমুর রহমান নাইম ভাই সহ সবাই কমেন্ট করতেছেন, খুবই ভালো লাগতেছে। এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে এটা। পানি পানি, মাহিয়া মাহি বলছে পানি পানি হয়ে গেছে। মেক দা সঠিক উত্তর, পারভিন আক্তার নিশি। আচ্ছা, আমি যে ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে একটু ইংরেজিতে কথা বলি, বা একটু ইংরেজির সাথে বাংলা মিশায়ে কথা বলি, এটা মনে হয় আপনারা নোটিস করেছেন। এটা আপনাদের কেমন লাগে? আপনারা কি মনে করেন স্যার মনে হয় ভাব নিচ্ছে ইংরেজিতে কথা বলতেছে? এটা আপনারা কি এটাতে বিরক্ত হন যে স্যার আপনি ইংরেজিতে কথা বলেন কেন, বা বাংলায় বলতে পারেন না? আমরা যত ক্লাস করি অনলাইনে, কোনো স্যারই তো ইংরেজিতে এভাবে কথা বলে না। আপনি মোস্ট অফ দ্য টাইম ট্রাই টু স্পিক ইংলিশ অ্যান্ড মেক আস বোর্ড। আপনাদেরকে আসলে আমি বোর্ড করি কিনা একটু কমেন্ট করে সবাই জানাবেন তো, যে আমার যে ইংরেজি বলাটা এটা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? Do you feel hesitation when I speak English? I speak very clearly, very comfortable way, and the most and the easiest English ever, because English is a language. I want to make you understand. I am not here to show my proficiency.
I want to make you understand what I am saying. And after my saying, if you do not understand, I am not a good speaker. এই জন্য আমি কিন্তু একদম সহজ করে সুন্দরভাবে মাঝে মধ্যে বলার চেষ্টা করি আর কি, যদিও আই এম নট সো মাচ কোয়ালিফাইড স্পোকেন ম্যান, দেন তারপরেও ইয়েট আই ট্রাই, ওকে, আমার এটাকে ভালো করার জন্য চেষ্টা করি। কেমন লাগে একটু জানাবেন, ঠিক আছে? যে এটা নিয়ে আপনারা কি বিরক্ত? এটা নিয়ে কি আপনারা বিরক্ত? যদি বিরক্ত হন তাহলে আর বলবো না, ঠিক আছে? এটা নিয়ে বিরক্ত হলে আর বলবো না। না স্যার ভালো লাগে, জি ভালো লাগে, দ্যাট থাকলে পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ এক্স্যাক্টলি, না জি না স্যার, বা মাশাআল্লাহ স্যার কোর্স ফি একটু কমানো যায় না স্যার? হ্যাঁ যায়, আপনি আমাদের সাথে কথা বলেন, যে কোনো সমস্যা হলে আমরা অবশ্যই আপনার পাশে থাকবো, দেখবো তুলিকা তুলি, আমরা অনেক বেশি হতভাগা স্যার, তা না হলে আরো আগে আপনাকে, সমস্যা নেই এখন তো পেয়েছেন। আর আমার খুবই ভালো লাগে, আমি এরকম বলি, বা মাশাআল্লাহ, অনেকেই ইংলিশ টিচার, ইংলিশ তো কথা বলবেন ধন্যবাদ, ভালো লাগে আর বলার ইচ্ছা হয়, সাম বাংলা কিছু ইংলিশ, এক কথায় অসাধারণ, মাশাআল্লাহ। বাহ, আপনারা সবাই আমাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন, আই ফিল ভেরি ভেরি হ্যাপি। এটা ভালো লাগার একটা কারণ হয়ে গেল যে মাঝে মধ্যে আপনাদের সাথে বলা যাবে। আর আপনারা যদি এরকম করে ইংরেজিতে ছোটখাটো বিভিন্ন বিষয় বলতে চান, কারো যদি আগ্রহ থাকে, একদম 200-400 টাকায় 500 টাকায় একটা কোর্স করে নেবেন, সেখানে আমি আপনাদেরকে মোটিভেট করব, আমি আপনাদের মেন্টর হিসেবে কাজ করব। মাত্র 500-600 টাকায় ধরে নেন যে আপনি একদম বেসিক কিছু বিষয়, যে ফান্ডামেন্টাল থিংস অ্যান্ড স্ট্রাকচার অফ ইংলিশ, স্পোকেন ইংলিশ মেইনলি, এখানে গ্রামারের কোনো বিষয় নাই, আপনি শুধু একটু বলতে পারবেন, একটু মানে লিখতে পারবেন, অথবা আপনি কোশ্চেন করতে পারবেন, এরকম কিছু প্যাটার্ন আছে, কয়েকটা ওয়ার্ড জানলেই হয়ে যায়, ঠিক আছে? স্ট্রাকচার জানলে আমি চেষ্টা করব আপনাদেরকে। তো যাই হোক, এই প্রশ্ন আমরা মনে হয় এখন সবাই উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। আর সবাই বলেছেন দ্যাটস ওয়ে আওয়ার স্পিকিং স্কিল উইল বি ডেভেলপ ডে বাই ডে। বা মাশাআল্লাহ, আমাদের বৃষ্টি চক্রবর্তী আপু সুন্দর একটা কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মনে হয় এখন সবাই বুঝে গেছি, যেহেতু এখানে দ্যাট আছে, এপাশে V2 আছে, অবশ্যই এখানে পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স যদি হয় তাহলে এটা হবে না, এটা হবে না। এবার দেখেন, এখানে আছে উড বি আর এখানে আছে উড হেল্প, তাহলে কোনটা হবে? বি যদি কখনো হয়, বি এর পরে যদি কখনো ভার্ব থাকে, আপনারা মনে রাখবেন বি এর পরে ভার্ব মানে অবশ্যই 100% V3, 100% V3। বি এর পরে যদি ভার্ব বসে তাহলে সেটা V3 হয়ে যায়, ঠিক আছে? অথবা উইল বি, শ্যাল বি, ক্যান বি, এগুলোর সাথে আইএনজিও হয়, অ্যাক্টিভে এটা আইএনজিও হয় মোস্ট অফ দা ক্ষেত্রে। বি থাকলে তখন যদি এরপরে ভার্ব বসে V3 হয়ে যায়, কখনো বেস ফর্ম থাকতে পারে না। সুতরাং ওইখানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে, আর এইটা হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, যে উড হেল্প। তাহলে দেখেন, এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হবে, যে বি, দেখেন কয়েকটা জিনিস একটু লিখে দিই, ভালো লাগতেছে আজকে ক্লাস নিতে, আপনাদের যে একটা সুন্দর অংশগ্রহণ, সাপোর্ট, ইন্সপায়ার, এটা ভালো লাগতেছে। এই জন্য একটু কিছু চেষ্টা করি শেয়ার করার। আমি তো অনেক কিছুই জানি না, যতটুকুন জানি একটু শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? সব দিন এত ভালো লাগে না ক্লাস করতে, ঠিক আছে? তারপরে বি, বিং, বিং, এরপর হ্যাভ, হ্যাজ, এরপরে এইগুলোর পরে সর্বদা আছে কি হয়? V3 হয়। এইগুলো থাকলে সর্বদা এরপরে V3 হয়। আর প্যাসিভে থাকলে, প্যাসিভ, প্যাসিভ মানে হচ্ছে, প্যাসিভ মানে সর্বদা, প্যাসিভ থাকলে সর্বদা কিন্তু এই যে দেখেন am, is, are, was, were, been, ঠিক আছে? been, এরপরে V3 হয়, V3 হয়, ঠিক আছে? প্যাসিভে থাকলে সাধারণত আমরা am, is, are, was, were এরপরে আমরা ভাবি যে এরপরে সর্বদা আইএনজি হয়, কিন্তু প্যাসিভে থাকলে এরপরে সর্বদাই কি হয়? V3 হয়। আবার হ্যাভ, হ্যাজ, তারপর হ্যাড, আরো এখানে হ্যাড বাকি আছে, তাই না? হ্যাড, তাহলে হ্যাড, হ্যাভ, হ্যাজ, বি, বিং, এরপরে ভার্ব সর্বদা V3 হয়, যেখানেই থাকুক না কেন। আর প্যাসিভে যদি থাকে তখন am, is, are, was, were, been, এগুলোর পরেও V3 হয়। আর এগুলো অ্যাক্টিভেও V3 হয়, এগুলোর পরে অ্যাক্টিভেও কি হয়? V3 হয়, ঠিক আছে? হ্যাঁ, এটার পরেও প্যাসিভে V3 হয়, বি এর পরেও কি হয়? প্যাসিভে V3 হয়। স্যার আপনি যতক্ষণই জানেন, আমি জানতে পারলে হবে, মাশাআল্লাহ।
স্যারের আজকে মন ভালো, হ্যাঁ মন ভালো তো, আপনারাই তো মন ভালো করে দিচ্ছেন। এস স্যার বি এর পরে অলওয়েজ আমি স্যার স্পোকেন শিখতে চাই, আমাকে একটু জানাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা স্পোকেনের একটা কোর্স চালু করতেছি। আমরা মনে হয় এই প্রশ্নটা বুঝে গেছি। এখন এটা একটু বলেন তো, এটা কি হতে পারে? এটা হবে হি থট দ্যাট। তাহলে এখানেও দেখেন এই দ্যাট দিয়ে কত প্রশ্ন, কতবার কত জায়গায় যে আসছে রে ভাই। দেয়ার ইজ নো ইয়াত্তা, এর কোনো কি নাই, হিসাব নাই। তাহলে সব জায়গাতেই V2 আছে, V2 আছে, V2 আছে, V2 আছে, ও পাশেও V2 হবে, সুতরাং এটা হবে উত্তর। এখন দেখেন এইখানে V2 আছে আর একটাতেও V2 নাই, কি পানি 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 হো গায়া, তাই না? এখন কিন্তু কি হয়ে গেছে, একদম ওকে হয়ে গেছে। এই যে এইখানে আছে যে আই নেভার থট আই ড্যাশ, আমি কখনো ভাবি নাই, আমি কখনো ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে, কখনো ভাবিনি। তাহলে কখনো ভাবিনি তুমি যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে। তাহলে দেখেন এই যে কিন্তু কি আছে এখানে, V2 আছে, তাহলে অবশ্যই পরেও পাস্ট টেন্স হবে, কারণ এটা সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্স মানে এটাও হবে না, এটাও হবে না, মাইটও হবে না। মাইট কেন হবে না? মাইট সাধারণত সম্ভাবনা অর্থে বোঝানো হয়, এটা আসলে পাস্ট টেন্সের ওইভাবে কোনো নির্ধারক না। আর আমরা জানি যে সিকোয়েন্স অফ টেন্সের সাথে ন্যারেশনের একটা মিল আছে, আর ন্যারেশনে সর্বদা কি হয়, পাস্ট টেন্স বোঝাতে গেলে উড বসে, উড। তাহলে উড সি, এটা হবে এই প্রশ্নের উত্তর। উত্তর করতে পেরে ভালো লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো লাগুক, আরো চাই ভালো লাগুক, ঠিক আছে। উই প্রেড দ্যাট, উই প্রেড দ্যাট। তাহলে এসব প্রশ্ন আর এখন আপনাদেরকে বলা লাগতেছে না। এইটা এই যে দ্যাট আছে, দ্যাটের পূর্বে V2 আছে, অবশ্যই এখানে পাস্ট হবে। দেখেন এইগুলো সব বাদ হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সঠিক উত্তর, তাই না? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তাহলে দেখেন সবকিছু ভুলে যাবেন, তবু আজকে সিকোয়েন্স অফ টেন্সকে ভোলা যাবে না। নিজেকে ভুলে যাবেন, তবু সিকোয়েন্স অফ টেন্স ভুলবেন না। কেন? কারণ আই এম হিয়ার টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য প্রমস অ্যান্ড কনস অফ সিকোয়েন্স অফ টেন্স, হাউ টু স্টাডি, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ লার্নিং। আই এম জাস্ট শোয়িং টু মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইউ অল আর দ্য ক্লোজেস্ট পার্সোনালিটিস টু মি। আপনারা সবাই আমার কাছের মানুষ। তো সেক্ষেত্রে অনেক ক্লাস হচ্ছে নাকি আমরা বুঝতে পারছি, জানি না আজকে নাকি, আচ্ছা যাই হোক। তো দেখেন আমরা এখানে চলে আসি। এখানে যদি আসার পরে দেখি যে এই যে একটা ওয়েন আছে, আমরা কিন্তু ওয়েনের কথা বলছি, ওয়েনের আগে কোন টেন্স আছে দেখতে হয়। এই যে পাস্ট টেন্স আছে, ডিড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও কি হবে, পাস্ট টেন্স হবে। বাদ বাদ মানে শুধু তো হয় না, তাই না? আর এখানে যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট আছে, ডিড ইউ নো, did you buy any fruit when you dash shopping, when you were going shopping, এটা আসলে হয় না, when you went shopping। এই যে এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। did you buy any fruit, হ্যাঁ তুমি যখন মানে গিয়েছিলে তাহলে পাস্ট টেন্স হবে, ঠিক আছে। you were going, যাচ্ছিলে, এটা হয় না যে মানে এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি যখন শপিং এ গিয়েছিলে তুমি কি কিছু কিনেছিলে, যাইতেছিলে তখন কিছু কিনেছিলে, এটা তো হয় না। when you were going, যখন তুমি যাইতেছিলে তখন কিছু কিনেছিলে, এটা তো আসলে হয় না, যাওয়ার পরেই তো কিনতে হয়, তার মানে ঘটে যাওয়া ঘটনা, এটা হবে পাস্ট ইনডিফিনিট। মনে হয় আমরা এটাও বুঝতে পারছি। আমরা পরের এইগুলো আর আমি দেখাবো না, হ্যাঁ এগুলো এখন আর বলবো না, আমরা পরের একটা রুলে চলে যাব। উই ড্যাশ, এই যে ইফ, এইটা দেখা যেতে পারে, এইটা দেখা যেতে পারে। দেখেন এখানে কিন্তু ইফ এর কথাও আমরা বলেছিলাম, এখানে তো উত্তরই দেওয়া আছে, উত্তরটা আগে ঢেকে দিই, ঠিক আছে, উত্তরটা আগে ঢেকে দিই। ইংরেজি শিখতে পারবো আপনি এখন অনেকটাই পারি, আর কে আর সুজন ভাই, স্যার অলরাউন্ডার, মাহিয়া মাই, তুলিকা তুলি, আহা কতই না সুন্দর স্যারের সুর, তাই নাকি? স্যার আমাদের সব গুণে গুণান্বিত, রিপা রিপা, মাশাল্লাহ, অনেক ধন্যবাদ। আর আপনারা যে সাপোর্ট করতেছেন, এই যে দেখেন স্যারকে যখন
দিজ আর দ্য সেম কোয়ালিটিস কোশ্চেন ট্রাই। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ গোলাম রব্বানী ভাইকে। আপনারা যেহেতু সাপোর্ট করতেছেন তখনই আমার প্রশ্নের মানে পড়ানো সুন্দর হচ্ছে, গান চলে আসতেছে মুখে, ভাষাটা সুন্দর থাকতেছে, সবকিছুর একটা মাধুর্য থাকতেছে। বাট যখন আপনারা এভাবে অ্যাক্টিভ থাকেন না, হেল্প করেন না, ভালো প্রশ্ন মানে শেয়ার করেন না বা ভালো কমেন্ট করেন না, তখন দেখা যাচ্ছে আর ভালো লাগে না ক্লাস নিতে। যাই হোক, এখানে ইফ আছে, ইফের আগের অংশ দেওয়া নাই, পরের অংশ হয়তো দেওয়া আছে। তো এইখানে আমরা অবশ্যই পরের অংশ ফোকাস করব, যেহেতু পাস্টে আছে সুতরাং এইগুলো কিছুই হবে না, এটা হবে পাস্ট। সুতরাং এই যে দেখেন ইফ আছে, সমস্যা কি? আমরা জানি যে পাস্ট হলে পাস্ট, কাহিনী খতম, ঠিক আছে? পাস্ট হলে পাস্ট। কোনগুলোর ক্ষেত্রে সেগুলো আপনাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, আমি আর এইগুলো এটা নিয়ে আলোচনা করব না। এই যে ইফ নিয়ে, এই যে আমরা জানি, দেখেন আমরা ন্যারেশনের ক্ষেত্রে কি জানি? ন্যারেশনের ক্ষেত্রে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে, ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করি বলেন তো? ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার ব্যবহার করি না? এই যে ইফ বা ওয়েদার ব্যবহার করি। তাহলে এই যে ইফ বা ওয়েদার যখন ব্যবহার করতেছি তখন এটা কি হয়ে যাচ্ছে? তখন এটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু তখন হয়ে যাচ্ছে ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। এই যে ডিরেক্ট থেকে তখন ইনডিরেক্ট ন্যারেশন হয়ে যাচ্ছে। আর ইনডিরেক্ট ন্যারেশনই তো আপনাদেরকে বলা হলো এতক্ষণ ধরে যে সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে ইনডিরেক্ট ন্যারেশনটা ইজ মাস্ট। ওকে, তাহলে দেখেন তখন কিন্তু এই যে এই জায়গাতে আপনি যখন ইফ দেখতেছেন, ওয়েদার দেখতেছেন, ফোকাস করতে পারতেছেন ইনডিরেক্টে। তাহলে এর আগে কি আছে? এর আগে অবশ্যই V2 আছে, V2, তাহলে পাস্টে আছে। আচ্ছা, তাহলে অবশ্যই ওই পাশেও কি হবে? ওই পাশেও পাস্টে চলে যাবে। দেখেন তো অপশনগুলো এমন ভাবে দেওয়া, আলু আলু, একদম আলু আলু এরকম অপশন দেওয়া থাকে, অথচ আমরা এই সবগুলো নিয়ে ভাবি কি ব্যাপারে, যে কি ইজ রিডিং হবে নাকি ক্যান হবে নাকি কুড হবে, বুঝতে পারতেছি না কোন রুলে যে পড়ছে। অথচ অপশন এমন ভাবে দেওয়া থাকে যে আপনি যদি রুলটা বোঝেন আপনি অটোমেটিকলি এইসব জিনিস বাদ দিয়ে দিতে পারবেন, একদম মানে নির্দ্বিধায় নিঃসন্দেহে সুন্দরভাবে বাদ দিয়ে দিতে পারেন, এমন থাকে। ঠিক আছে, তো এ নাম্বার হবে এই প্রশ্নের উত্তর। সেইড দ্যাট, দ্যাট দিয়ে আছে, দ্যাট দিয়ে আমরা আর করতে চাচ্ছি না। এটা কি আছে? ওয়েন দিয়ে আছে, এটা ওয়েন আছে প্রথমে। তো আমরা জানি যে ওয়েন আই স হার লিভিং ইন এ হারি আই ড্যাশ হার হোয়ার শি ওয়াজ গোয়িং। হ্যাঁ, এখানেও ওই একই রুল, এটা নিয়ে আর এক্সট্রা কথা না বলি, পাস্টে চলে যাবে। আচ্ছা, এই যে এইখানে দেখি কি লেখা আছে, এই প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব যে দোজ ড্যাশ দোজ, তাহলে দোজ ড্যাশ, এখানে বি ভার্ব, আর বি ভার্ব মানে অবশ্যই কি হবে? এই বি ভার্ব মানে এখানে অ্যাম অথবা ইজ, আর, ওয়াজ বা ওয়্যার, এই জিনিসগুলোর একটা হবে, তাই না? দোজ ড্যাশ কস্টলি আইটেমস শি বট। আচ্ছা, তাহলে এই যে সে যেগুলো কিনেছিল সেগুলো ছিল, এই যে বলছে সে যা কিনলো সেগুলো দামি সামগ্রী ছিল। তাহলে যেহেতু এখানে পাস্ট আছে, পাস্ট, আপনারা একটু বলেন তো যে এই পাশে কি হবে? তাহলে ওই পাশে যেহেতু পাস্ট, আর পাস্ট হওয়ার কারণেই ওই বি এর জন্য অটোমেটিক এই তিনটা কি হয়ে গেল? বাদ হয়ে গেল, এই তিনটা বাদ হয়ে গেল, কারণ এটাও কিসে হবে? পাস্টে হবে। কারণ এই যে একটা ক্লজ, আবার এই যে একটা ক্লজ, আমরা জানি যদি দুইটা ক্লজই পাস্টে থাকে তাহলে অবশ্যই মানে একটা ক্লজ পাস্টে থাকে, অন্য ক্লজটাও পাস্ট টেন্সে হবে। আর ক্লজ কাকে বলে? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস শুধু ভার্ব না, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। তাহলে এই ভার্বটা দেখে আপনি চিনতে পারছেন যে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা একটা ক্লজ, তাহলে এই পাশের ক্লজটাও ওই পাস্ট টেন্সে থাকলে সর্বদা পাস্ট টেন্সে হবে, এই কারণে এটা বাদ যাবে। তাহলে হয় ওয়াজ হবে, না হলে ওয়্যার হবে। আমরা জানি দিস, দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, আর দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে, দ্যাটের প্লুরাল ফর্ম হলো দোজ। তাহলে এটা যেহেতু প্লুরাল অবশ্যই ওয়্যার হবে। তাহলে ওয়্যার হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ওয়্যার হবে। ক্লিয়ার? আলু আলু হয়ে গেল, মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাইকে অনেক ধন্যবাদ যে না আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছেন এবং শিখতেছেন, এটাই আমাদের জন্য ভালো লাগা। আমরা এই যে এই সেম রুলটা আর সেম দ্যাট এটা নিয়ে আমরা আলোচনা না করি, আমরা এইবার টাইপ 2 চলে আসছি। টাইপ 2, তাহলে টাইপ 1 যে আলোচনাটা করা হলো, টাইপ 1 আলোচনাটা আপনাদের কেমন লাগলো প্রিয় ভাই বোন? ভালো লাগলো?
তাহলে আরো কি কিছু শিখতে চান, নাকি আজকের ক্লাস এখানে স্টপ করে দেবো বলেন? আপনারা যদি বলেন স্যার আজকে কিন্তু একটাই রুল শিখালাম, বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে, আই ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এ সিঙ্গেল রুল টুডে অফ সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্সের একটা সিঙ্গেল রুল কিন্তু আপনাদেরকে আজকে দেখালাম। এর ভিতরে কত জাদু, কত ম্যাজিক, কত ক্যালকুলেশন, ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা ফাইনাইট ভার্ব, সবকিছু নিয়ে কিন্তু আই ডিসকাস টুডে ইন দ্য ক্লাস। So of course it's a benefited and beautiful effective class for everyone. তো আপনারা কি চান যে ক্লাস কন্টিনিউ করি? পানি পানি লাগলো, ক্লাস কন্টিনিউ করি এটা চান, নাকি ক্লাস করবেন না? দেখি আপনারা সাড়া দেন, সবাই সাড়া দেন যে স্যার ক্লাস দরকার নেই, আমরা অনেকক্ষণ করেছি, তাহলে আর করবো না। আর যদি বলেন যে স্যার আরেকটু করান, তাহলে আমরা আর অল্প একটু ক্লাস করায় আরেকটা রুল আপনাদেরকে দেখায় শেষ করবো ইনশাল্লাহ। মাত্র 1 ঘন্টা ক্লাস হলো, তো আরেকটু তো করাই যায়, তাই না? আরেকটু করানোর চেষ্টা করব। এখন আপনারা বলেন, এটাই বাস্তব, পরীক্ষায় ক্লাসটা জীবনের সম্পদ। এক্স্যাক্টলি, আমিনুল ভাই লিখছে ক্লাসটা জীবনের সম্পদ। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। পানি পানি লাগলো, আরো চলুক স্যার, মাশাআল্লাহ। তাই নাকি? তাহলে চলবে স্যার পরীক্ষায় এসব প্রশ্নে আমি ভালো প্রশ্নের সাথে যে লাইনটা শুনতে ভালো লাগে সেটাই উত্তর দিয়ে আসতাম। ও আচ্ছা, মানে হ্যাঁ, এরকম আরো স্যার আরেকটা রুল পড়ান। তারপর গান তো গাইলামই ভাই, গান তো ক্লাসের ফাঁকে ফাঁকে হবে মাঝে মধ্যে, টেনশন নাই। আমরা এই রুলটা একটু শিখে ফেলি, তাইলে আপনাদের অনুমতি নিয়েই আমি আরেকটা রুল পড়াই দিলাম, ঠিক আছে? দেখেন, একটা রুল কত ডাইভার্সিফাইড ওয়েতে পরীক্ষাতে আসে। সাবঅর্ডিনেট ক্লজ, খুবই সুন্দর একটা রুল, ইন্টারেস্টিং একটা রুল, এটা মনে হয় আপনারা সবাই জানেন, এবং এইটা কত ভাবে কত চাকরির পরীক্ষায় আসছে এটা একটু দেখেন। সাবঅর্ডিনেট ক্লজ, এখন মনে হয় আমার প্রিয় ভাই বোন সবাই সাবঅর্ডিনেট ক্লজ বুঝে গেছে, কারণ আমরা জানি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাজ দো, অল দো, সিন্স, হোয়াট, হোয়েন, হোয়ার, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, আফটার, বিফোর, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, তারপরে টিল, আনটিল, দো, অল দো, এই সবগুলোই কি ইফ, আনলেস, ওয়েদার, এই হাউ, ওয়েন, এই সবগুলোই সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যে ক্লজে থাকে তার নাম সাবঅর্ডিনেট ক্লজ। দেখেন, সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে সাবঅর্ডিনেট ক্লজটা নামকরণ করা হয়েছে, মানে কত মিল। এসব জিনিস যখন আপনি বুঝবেন তখনই আপনি মজাটা পাবেন। দেখেন, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য, স্বাভাবিক সত্য ঘটনা বা অভ্যাস, হ্যাঁ, এগুলো থাকলে প্রিন্সিপাল ক্লজের ভার্বটি পাস্ট টেন্স হলেও সাবঅর্ডিনেট ক্লজের সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এই রুলটা পুরোপুরি মানে 100%, এটা হচ্ছে 100% ন্যারেশনের রুল। ন্যারেশন, তা আপনারা জানেন না যে ন্যারেশনের ক্ষেত্রে টেন্স চেঞ্জ করতে হয়, কিন্তু চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য বা বৈজ্ঞানিক সত্য এগুলো থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে টেন্সের পরিবর্তন হয় না, তাহলে ওটা কোন টেন্সে থাকে? ওইটা সর্বদা এই টেন্সের যে পরিবর্তন হয় না, এটা সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে কোনগুলা? চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, প্রবাদ বাক্য, বৈজ্ঞানিক সত্য, স্বাভাবিক সত্য ঘটনা। এই ঘটনাগুলো সর্বদাই কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই বিষয়টা মনে হয় আপনার জ্যামিতি ক্লাস নাই। হ্যাঁ, জ্যামিতি ক্লাস নেব ইনশাআল্লাহ আগামীতে। আগে একটু ইংরেজিকে পানি পানি করে নেই, সব কিছুকে আমরা কি করবো? পানি পানি করে ফেলবো। দেখেন, বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এইখানে আপনারা একটু দেখেন তো যে কোনটা হতে পারে যে হি ডিড নট নো দ্যাট হি উইল কাম হিয়ার, হি ডিড নট নো দ্যাট হি উড কাম হিয়ার, হি ডিড নট নো দ্যাট হি উইল বি কামিং হিয়ার, হি ডিড নট নো দ্যাট হি ইজ সাপোজ টু কাম হিয়ার। এই যে দেখেন, এইখানে হি ডিড নট নো দ্যাট, এখানে লেখা আছে, এখানে জাস্ট একটা মনে হওয়া বা স্বাভাবিক একটা সত্য যে আমি যেহেতু জানি না যে সে এখানে আসতেও পারে, নাও আসতে পারে, আমি এটা জানি না। এই যে দেখেন, এই রুল থেকে যদি আমরা পড়ি তাহলে এই যে দেখেন দ্যাট আছে, দ্যাটের পূর্বে সে জানে না, হি ইজ সাপোজ টু কাম হিয়ার, সে
জানে না যে সে এখানে আসতে পারে, হতেও পারে নাও হতে পারে। এটা যেহেতু সে জানে না, তাহলে জানে না যেহেতু, তাহলে এটা কনফার্ম না। আর কনফার্ম না মানে কি, এটা সত্য যে আসলেই তো আমি জানি না যে সে আসবে কি আসবে না। সুতরাং এটা আমরা বলতে পারি, এই যে দেখেন প্রেজেন্টে আছে, এটা সাপোজ টু ইজ আছে, তাহলে এটা প্রেজেন্টে আছে, তাহলে এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এটা আমরা যদি একটু দেখি, পরের প্রশ্নটা দেখি, এই যে এইগুলো কিন্তু একটু কমন পড়বে। ওইটা আসলে রুলের ভিতরে অত বেশি আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে যায়, মানে অর্থ না বুঝলে হয়তো নাও পারা যেতে পারে। ওইটা আমি বলবো যে এইগুলো কিন্তু আপনারা সবাই জানেন। এইটা একটু উত্তর করে দেন তো সবাই, যে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আগেরটা আপনারা ভুলে যান, প্রয়োজনে আপনারা এইটা উত্তর করে দেন সবাই। এইটা একটু সুন্দরভাবে কমেন্ট করে জানান যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। উইচ ওয়ান, কতগুলো প্রশ্ন আমরা সলভ করছি দেখছেন। হি সেড দ্যাট, হি সেড দ্যাট, হি সেড দ্যাট, সব জায়গায় হি সেড দ্যাট আছে, হি হ্যাড সেড দ্যাটও আছে। আচ্ছা, যাই থাকুক না কেন, আমরা চেষ্টা করব কি, যে দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা একটা বৈজ্ঞানিক সত্য, এটা একটা কি বৈজ্ঞানিক সত্য। সুতরাং এটাও হবে না, পাস্টে আছে, এটাও হবে না, পাস্টে আছে, এটাও হবে না, পাস্টে আছে। তা এইখানে দেখেন এই যে প্রেজেন্টে আছে, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে এ। এই প্রশ্নের উত্তর হবে এ। ক্লিয়ার? এমএসটি ববি, আপনি কই উড়াইতেছেন না কেন? আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনারা একটু এতক্ষণ যারা ক্লাসগুলো দেখলেন বা দেখতেছেন, তারা একটু লাভ রিয়াক্ট করবেন, কমেন্ট টমেন্ট করবেন। ঠিক আছে, একটু রিয়াক্ট দিবেন, ভালো লাগবে। ঠিক আছে, উই রিয়ালাইজ দ্যাট, উই ড্যাশ, উই রিয়ালাইজড দ্যাট, আমরা কি করলাম, মানে অনুভব করলাম, দ্যাট উই ড্যাশ এ মিস্টেক, যে আমরা ভুল করি। আমরা আসলে বুঝতে পারলাম যে আমরা আসলে ভুল করি। এ কথা কি সত্য না মিথ্যা? আমরা ভুল করি, বা হ্যাঁ, এটাই আসলে। এইগুলো এত বেশি সামঞ্জস্যপূর্ণ না। এটা উই রিয়ালাইজ দ্যাট, আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে একটা ভুল করি। আমরা সাধারণত মানুষ ভুল করে, এটাই টু এর ইজ হিউম্যান বিং। এই যে আগের দিন মনে হয় আসছিল যে টু এর ইজ হিউম্যান বিং, হিউম্যান, তাই না? অ্যান্ড টু ফরগিভ ইজ ডিভাইন, টু ফরগিভ মানে মানুষ বলতেই ভুল। তাহলে মানুষ, উই মানে অবশ্যই আমরা রিয়ালাইজ করলাম যে আমরা আসলে কি করি, ভুল করি, বা মানুষ ভুল করে, এটা সত্য। সুতরাং অবশ্যই মানুষ যে ভুল করে এটা প্রেজেন্ট টেন্সে হবে, এটা একটা চিরন্তন সত্য, মানুষ ভুল করেই। ঠিক আছে, আচ্ছা, হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে, এটা এগুলো এই রুলে আসলে পড়তেছে না, আমরা এটা দেখি। এটা তো আমাদের হয়েই গেল, এটাও হয়ে গেল। এই যে মনে করেন এইভাবে যদি থাকতে পারে, এই যে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। এই যে দেখেন এখানে লেখা আছে ডিড নট নো, তাহলে এটা পাস্টে আছে। তাহলে এখানে দ্যাট থাকলেও কি আপনি পাস্ট টেন্সে নেবেন না, কারণ এখানে কথাটা আছে চিরন্তন সত্য, যে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এটা কি আছে? এটা একটা চিরন্তন সত্য কথা আছে, বা বৈজ্ঞানিক সত্য আছে। এই কারণে এটাকে আপনি আর কি করবেন না, এই একই কথা লেখা আছে বারবার। তো আমরা এই যে দেখেন হি সেড দ্যাট, সে বলল যে সে প্রতিশ্রুতিতে অটল থাকবে। এই যে সে প্রতিশ্রুতিতে কি থাকবে, অটল থাকবে। সে বলল সে প্রতিশ্রুতিতে অটল থাকবে, অভ্যাসগত সত্য, বা হি ড্যাশ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। এইগুলো আসলে এইভাবে আপনি সব বুঝতে পারা যাবে না। সে বলল সে 5টায় আসতে পারবে না। আচ্ছা, এই যে মনে করেন যে বলা যায় যে সে সাধারণ বা স্বাভাবিক কর্ম, বা আপনার বলা যায় যে অভ্যাস, এই বিষয়গুলোতে কখনো কি হয়, সে হি সেড দ্যাট, সে বলল সে 5টায় আসতে পারবে না। তাহলে 5টায় আসতে পারবে না, তাহলে সেক্ষেত্রে এটা আমরা কি বলতে পারি, যে পারবে না, তাহলে কুড নট, আর এখানে আছে উইল নট, মে নট, আমরা ক্যান নট বলতে পারি। সে ক্যান নট, হি ক্যান নট কাম at 5 PM, মানে 5 ডিসকভার দ্যাট। এই যে এইগুলাই আসলে আসবে, বুঝছেন? এই রুলটা থেকে দেখেন ডিসকভার্ড, গ্যালিলিও ডিসকভার্ড, গ্যালিলিও আবিষ্কার করলো যে, বা করেছিল যে ড্যাশ ড্যাশ দ্য সান। তাহলে এই যে আবিষ্কার করা বা বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য, এগুলোতে পাস্ট মানে কখনো পাস্ট টেন্স হয় না। ঠিক আছে, কখনো পাস্ট টেন্স হয় না। এই জন্য এই প্রশ্নের উত্তর হবে কি, বি। আচ্ছা, তাহলে ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্ট। আচ্ছা,
আচ্ছা, আপনারা কি তাহলে একটা ক্লাস টেস্ট দিতে আগ্রহী? তাহলে ক্লাস টেস্ট যদি দিতে আপনারা আগ্রহী হন, অবশ্যই আপনাদের জন্য আমাদের কি আছে, আমাদের কিন্তু টিউ টাইম ওয়েবসাইট রয়েছে এবং আমাদের যে টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা সাবস্ক্রাইব না মানে ফলো বা লাইক দিবেন, ঠিক আছে, লাইক দিবেন। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের যে টিউ টাইম আছে, টিউ টাইম, ঠিক আছে, tiutime.com, এইখানে কিন্তু আমাদের অনেক মানে ফ্রি এক্সাম দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফ্রি এক্সাম আজকের ক্লাস থেকেও যদি আপনারা ফ্রি এক্সাম দিতে চান তাহলে সেটাও সুযোগ রয়েছে, ঠিক আছে। ফ্রি এক্সাম আপনি tiutime.com এ ঢুকবেন, ইনশাআল্লাহ আমাদের একটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে আমরা মোটামুটি ভাবে পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। তো আপনারা যদি ক্লাস টেস্ট দিতে চান বা ফ্রিতে এক্সাম দিতে চান, অবশ্যই টিউ টাইম বা আমাদের এই যে টিউটোরিয়ানটাকে কি করবেন, ফলো করবেন বা লাইক দিবেন, বন্ধুদেরকে একটু ইনভাইট করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ক্লাসটা কেমন লাগলো, আপনারা কি এরকম ক্লাস আরো চান, এভাবে আপনাদের পাশে থেকে সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম বেসিক থেকে শুরু করে আপনাদের মগজে আমরা ঢুকাই দিই, ইনজেক্ট করে দিই, এটাকে আপনারা চান? যদি চান তাহলেও কমেন্ট করবেন। আর কারা আছেন পরবর্তীতে আমাদের স্পোকেন ইংলিশ এবং আমাদের যে বেসিক টু B2 মানে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সটা, অথবা যেটাকে বলা হয় যে বেসিক অফ ইংলিশ গ্রামার, ঠিক আছে, ওয়ালস অফ বেসিক ইংলিশ, এই যে যাই বলা হোক না কেন, এই ইংলিশের কোর্সটাকে আপনারা করতে চান? এইভাবে যদি ধরায় আপনাদেরকে সুন্দর করে আমরা করাই দেওয়ার চেষ্টা করি বা করে দিই, তাহলে আপনারা কি উপকৃত হবেন না? অবশ্যই উপকৃত হবেন। অবশ্যই ইংরেজির ভীতি আপনাদের থেকে দূর হয়ে যাবে। কারা কারা আছেন যে ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, তারা একটু লেখেন যে ভর্তি হতে চাই। কারা আছেন ইংলিশ কোর্সে ভর্তি হতে চান? এখন ভর্তি হতে চাইলে সবাই বলবে যে স্যার এখানের সুবিধা কি, একটু বলেন। এখানের সুবিধা অসুবিধা সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে অবশ্যই আপনি হচ্ছে কতগুলো ক্লাস পাবেন, 70 প্লাস এক্সাম পাবেন। এরপরে হচ্ছে আপনি আমাদের বই পেয়ে যাবেন, ইংরেজির বেসিক বই বা পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ, ঠিক আছে। লাইভ বা রেকর্ডেড ক্লাস তো থাকতেছেই, এবং সাথে হচ্ছে আপনাদের পড়ানো হবে ইংলিশ গ্রামার থাকবে, ইংলিশ মেমোরাইজিং পার্ট থাকবে, মেমোরাইজিং থাকবে, আবার ইংলিশ লিটারেচার থাকবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা নিয়ে আমাদের সবার ভিতরে একটা ফ্যাসিনেশন থাকে, সেটা হচ্ছে স্পোকেনও থাকবে। আর এই কোর্স ফি মাত্র 650 টাকা, যেখানে আমি আপনাদেরকে কোর্স করাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সুজন স্যার থাকবেন। তো আপনারা কারা ভর্তি হতে চান, তারা একটু ভর্তি হতে চাই, ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই, এটা লিখে কমেন্ট করেন। কারা ভর্তি হতে চান আমার এই ক্লাসে? স্যার করতে চাই, আপনার ইনবক্স চেক করুন। আচ্ছা, আমার কোর্সে মানে আমি আপনাদেরকে মজা করে সুন্দর করে ইংরেজি এভাবে ধরে ধরে পড়াবো, এরকম একটা কোর্স আপনারা কে কে করতে চান বলেন তো, একটু জানান তো। যে স্যার আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, এভাবে যদি টপিক ওয়াইজ আপনাদেরকে প্রতিদিন পড়ানো হয়। আজকে এই যে লাস্টের দিকে কিছু ব্যাপার হয়ে গেছে, যে কিছু প্রশ্ন আছে যে এগুলো আসলে অর্থ মিন করে, এটা কোশ্চেনের উপর ভ্যারি করে, অনেক কিছু প্যাটার্নের উপর ভ্যারি করে। তাই ছাড়া প্রথম থেকে এতক্ষণে আমরা যা শিখছি সবকিছু কিন্তু একদম পানি করে দেওয়ার চেষ্টা। ক্লাসটা আপনারা এনজয় করেছেন। আর যারা ইংরেজি কোর্সে ভর্তি হতে চাই, ভাই সাজু আহমেদ, উজ্জ্বল ভাই, সেজু ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ স্যার, অসাধারণ ক্লাস, জান্নাত লোপা আউটস্ট্যান্ডিং, আবার সারোয়ার মোর্শেদ শাওন ভাই সহ অসাধারণ অনেকে যারা আছেন যে ভর্তি হতে চান। নো মোর টুডে স্যার, হ্যাঁ আজকে আর আমরা করতেছি না। আপনারা অবশ্যই যারা ভর্তি হতে চান এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, স্যার ভর্তি হতে চাই এই বিষয়ে আমাদের এটা জানার আছে, তাহলে আপনারা জানার জন্য জিজ্ঞাসা করেন। আমি এখনো পর্যন্ত লাইভে আছি। আপনারা মাত্র 650 টাকায় মানে এতগুলো ক্লাস যদি পান, 70 প্লাস এক্সাম, 70 প্লাস ক্লাস,
তারপরে সাথে আপনি পাচ্ছেন ইংলিশ গ্রামার তো আছেই, সাথে মেমোরাইজিং পার্টটা পেয়ে যাচ্ছেন, ইংলিশ লিটারেচারটা পেয়ে যাচ্ছেন। আবার এই যে স্পোকেনের যে জায়গাটা, এইটা হতে পারে ইট ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিং ফর এভরিওয়ান টু বি অ্যাডমিটেড ইন দিস অনলি 650 টাকা কোর্স। মানে মাত্র 650 টাকার কোর্সে যে এত কিছু থাকতেছে, এতগুলো ক্লাস পাচ্ছেন, আমাদের ইংরেজি আমরা যা পড়াবো সেই পিডিএফটা আপনি পেয়ে যাচ্ছেন। ঘরে বসে আপনি কি করতেছেন, একদম ইংরেজি শিখতেছেন উইথ দ্য ফ্লুয়েন্ট অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ওয়ে। হোয়াট ইজ ইউর প্রবলেম, উই উইল আইডেন্টিফাই অ্যান্ড গিভ দ্য সলিউশন, গিভ দ্য অ্যাজ দ্য পেশেন্ট সো দ্য মেডিসিন। ঠিক আছে, যেমন আপনি কোর্সে ভর্তি হতে চাই, অনেকে ভর্তি হতে চায়, জান্নাত লোপা লিখেছে ভর্তি হতে চাই, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আর সারোয়ার মোর্শেদ শাওন ভাই, হ্যাঁ। আর কারা আছেন যে আমাদের ইংরেজি কোর্সে ভর্তি হতে চান? ইংরেজি কোর্সে ভর্তি হতে চান মাত্র 650 টাকায়, বেসিক ইংলিশ কোর্স। এটা হচ্ছে কি বেসিক ইংলিশ কোর্স, বেসিক ইংলিশ কোর্স। বেসিক ইংলিশ কোর্সটা যদি আপনি এভাবে করেন, প্রত্যেকটা টপিক আপনাকে ধরে ধরে আমরা যদি 70টা ক্লাস আপনাকে দিই, 70টা ক্লাস মাত্র 600 টাকায়, 70টা ক্লাস আপনি যখন পাবেন, 70টা গ্রামার কি আছে আসলে বলেন তো? আপনাকে যদি 50টা গ্রামারের ক্লাস দেওয়া হয় আর 10টা যদি মানে আপনি আপনি আমি যদি আপনাকে এইভাবে হিসাব করে দেখাই, দেখেন এইভাবে যদি হিসাব করে দেখাই যে মনে করেন আমরা 40টা গ্রামার ক্লাস দিলাম, 40টা কোন ক্লাস, দেখেন কোর্স প্ল্যানটা কেমন হতে পারে। 40টা গ্রামার ক্লাস হলো, এরপর মনে করেন যে 10টা ক্লাস হলো যে আপনার মেমোরাইজিং পার্ট, এটা গ্রামার না, এটা মেমোরাইজিং, মেমোরাইজিং পার্ট। আবার মনে করেন যে 5টা ক্লাস হলো ইংলিশ লিটারেচার থেকে, ইংলিশ লিটারেচারের আমার ক্লাস তো আপনারা করছেন, মোটামুটি বেসিক সহ হালকা আইডিয়া। আপনি তো আর ইংলিশে পিএইচডি করতেছেন না, ইংরেজির স্টুডেন্টও না, সুতরাং হালকা পাতলা আইডিয়া আপনার কভার করার জন্য 5টা ক্লাস এনাফ। আর যদি 15টা ক্লাস দেওয়া হয়, আরো যদি 15টা ক্লাস দেওয়া হয় আপনাকে কিসের জন্য বলেন তো? স্পোকেনের জন্য, স্পোকেন। তাহলে আপনার একদম স্পোকেন ইংলিশের জন্য আরো 15টা ক্লাস যদি দেওয়া হয়, তাহলে আয়োজনটা কেমন হবে বলেন তো? 40টা গ্রামারের ক্লাস, তো 40টা টপিক যদি আমি ধরে ধরে পড়াই দিই আপনাদেরকে 2 ঘন্টা করে, তাহলে কেমন হবে বলেন? আর 10টা হচ্ছে কি মেমোরাইজিং পার্টের উপরে ক্লাস কখনো দেখছেন? যদি দেখতে চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হন, দেখবেন যে মুখস্থ জিনিস বুঝে পড়তে হয় কিভাবে, তার কিছু কারিশমাতা আমি আপনাদের দেখাইছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। এরপরে কিসে দেখাইছি বলেন তো? ওই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তাই না? তারপরে মনে করেন যে যখন স্পেলিং আসবে, স্পেলিং এ কিছু জিনিস, স্পেলিং এ। এরপরে আপনাদেরকে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আর আপনাদের জন্য আমার যে ক্লাসটা ম্যাজিক দেখানোর বাকি আছে সেটার নাম কি জানেন? সেটার নাম আছে প্রেপোজিশনের ম্যাজিকটা আমি দেখাতে চাই। প্রিপোজিশনের ম্যাজিকটা আপনাদেরকে একদিন ফ্রিতেই দেখাবো, আর এই ফ্রিতে দেখার পরে দেখি কারা আছেন ভর্তি হতে চান। তাহলে মেমোরাইজিং পার্টের উপরে যদি এইগুলোতে ক্লাস নেওয়া হয় এবং বুঝাই দেওয়া হয় যে আপনি পড়বেন কিভাবে, হোয়াট ইজ দ্য স্টাইল অফ রিডিং দিস মেমোরাইজিং পার্ট অ্যান্ড হাউ টু মেক ইট স্টেবল ইন ইউর ব্রেন, আপনার ব্রেনে কিভাবে স্থায়িত্ব দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা। আর 5টা ক্লাস ইজ হিউজ এনাফ ফর ইংলিশ লিটারেচার। এরপরে যদি 15টা ক্লাস হয় যে স্পোকেন ইংলিশের জন্য, ও মাই গড, স্পোকেন ইংলিশের দ্য বেসিক স্ট্রাকচার will be completely clear to everyone if you do only 15 class। আর এই সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন কত? মাত্র 650 টাকা। ভাই, একটা টি শার্টের মূল্য 1000 টাকা, আপনার একজোড়া স্যান্ডেলের মূল্য, একটা বোরকা কিনতে গেলেও 2000 টাকা লাগে, ঠিক আছে? একটা ড্রেস কিনলে, একটা 3 পিস যদি কিনতে চান তাও মিনিমাম 1000 টাকা লাগে। এইগুলো স্যাক্রিফাইস করে যদি প্রয়োজনে আপনি এক মাস না 2 মাসের টাকা হাত খরচ বাঁচায়ও যদি একটা কোর্স করে ইংলিশটা আপনি শিখে যেতে পারেন, যদি ইংলিশটা আপনি কি হতে পারেন, স্কিলড হতে পারেন, ইংলিশে স্কিলড, তার মানে আপনার ফিউচার ব্রাইট ইনশাআল্লাহ। আপনি প্রত্যেকটা জায়গায় স্কোর করবেন, প্রত্যেকটা জায়গায় ভালো করবেন। সুতরাং
স্যার জান্নাত লোপা আপু লিখছে একটু ডিসকাউন্ট দিলে ভালো হতো। কেমন ডিসকাউন্ট? আপনি অবশ্যই ডিসকাউন্ট পাবেন আপু। ডিসকাউন্ট চাচ্ছেন? ডিসকাউন্টের জন্য তো আমরা বসে আছি। তবে হ্যাঁ, অফকোর্স যাদের সমস্যা আছে সত্যিকার অর্থে আপনি ফোন দিয়ে বলবেন, আমার কথা বলবেন, আপনি ফোন দিবেন আমাদের টিমের কাছে, আপনারা বলবেন যে আমরা দিন ইসলাম স্যারের ভাই বোন, দিন ইসলাম স্যারের রেফারেন্সে ভর্তি হচ্ছে। আপনি কি বলবেন? বলবেন যে দিন ইসলাম স্যারের রেফারেন্সে ভর্তি হচ্ছি, আপনারা এখন কি করতে পারবেন। আপনার আর কিছু বলার দরকার নেই, যা করার তারা আমি এখনই বলে দিচ্ছি আমাদের টিমকে। আমার নাম বলবেন যে স্যার আমরা দিন ভাইয়ের ছোট বোন বা বড় বোন বা ভাই বা আপু যাই যে বলেন না কেন, বলবেন ভাইয়ের ক্লাস দেখে আমরা ভর্তি হচ্ছি, তো আপনারা আমার জন্য কিছু করেন। আপনি কত, এখন আপনাকে 650 টাকা আমি বলছি, এখন এক্স্যাক্টলি কার কেমন সমস্যা এটা তো বলা মুশকিল, টাকার পরিমাণও অনেক বেশি তাও না, তারপরেও আপনার সমস্যা যদি থাকে অফকোর্স ইট উইল বি কনসিডার্ড ইন দ্য ভেরি কর্ডিয়াল ওয়ে, একদম সুন্দরভাবেই সেটা আমরা অ্যাকসেপ্ট করবো, আপনাকে কোনো অসুবিধা নাই। আর কারো কোনো সমস্যা? ওকে স্যার একটু সহযোগিতা করবেন। সেজু, হ্যাঁ সেজু আহমেদ উজ্জ্বল ভাই, কোনো অসুবিধা নাই, আপনি শুধু ফোন দিয়ে এই যে বলবেন যে আমার নাম বলবেন, আমার নাম তো মনে হয় এখন অনেকেই জেনে গেছেন, না জানলে এখন জানেন, দিন ইসলাম। ঠিক আছে, তাহলে আমি দিন ইসলাম আপনাদের ইংরেজি কোর্সের আমি মেন্টরস হিসেবে থাকবো ইনশাআল্লাহ। তা আমি যদি আসে কোনো অসুবিধা থাকবে? আশা করি কোনো অসুবিধা থাকবে না। মাত্র 650 টাকার কোর্স, তারপরেও আপনারা অনেকে আছেন যে 650 টাকা অনেকের কাছে বেকার মানুষ, অনেক বেশি টাকা। যদি মনে হয় যে আপনার সমস্যা হচ্ছে, আপনি সমস্যাটা খুলে বলবেন, খুলে বলার পরে যদি না শোনে কেউ, আচ্ছা আমি আপনাকে আমার মানে আমার পার্সোনাল নাম্বার কি দিয়ে দেব? নাম্বার তো এখানে আসলে দেওয়া ঠিক না। আপনারা দেখেন, আপনাদের আমি নাম্বার দিতে পারতেছি না, আপনাদের কাছে আমি আমার আইডিটা দিয়ে দিচ্ছি। আমার তো আসলে ফেসবুক পেজ টেজ কোনো কিছুই নাই, ঠিক আছে, আমি এইখানেই ক্লাস নিই, এই টিউটোরিয়ালই আমার পেজ বা এই টিউটোরিয়ালেই আমি থাকি বা আছি, আবার আশা করি যে থাকবো। আপনাদেরকে আমি বলবো যে আপনারা দিন ইসলাম, এই যে দেখেন আমার আইডিটা একটু লিখে দিই, এই আইডিতে আপনার প্রয়োজনে ইনবক্স করবেন, ঠিক আছে, ইনবক্স দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম লেখা আছে। আর দেখবেন যে যদি না পান, এটা সুখী দিন ইসলাম লিখে সুখী মানুষ লিখে দেবেন, সুখী মানুষ, পাশে সুখী দিন ইসলাম লিখে সুখী মানুষ লিখে দেবেন, দেখবেন যে আর কি একদম চলে আসছে। ঠিক আছে, অথবা অথবা এই যে আমার এই যে ফেসবুকের যে লিঙ্কটা, ঠিক আছে, এই যে ফেসবুকের আমার যে লিঙ্কটা, এই ফেসবুকের লিঙ্কটা আপনাদের এই যে লিঙ্ক, এই লিঙ্কটা কমেন্টে দিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনাদের এখানে টিমের সাথে কথা বলতে কারো অসুবিধা হয়, টিমের সাথে যদি কথা বলতে কারো অসুবিধা হয়, তারা সরাসরি আমাকে এসএমএস করবেন। জান মানে আর কি বলবো, আমার পার্সোনাল আইডি দিয়ে দিলাম, ঠিক আছে, এর চেয়ে আর আমার কিছু করার নাই। প্রিয় ভাই বোন, আপনারা এটা করে আমাকে প্রয়োজনে আপনি আপনার সমস্যার কথা বলুন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব আপনাকে এই কোর্সে এনরোল করার। আমরা চাই যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আমাদের এই কোর্সে যুক্ত হোক এবং আমরা কোর্সটা শুরু করি। শুরু করার পরে দেখবেন যে আসলে ইংরেজি কিভাবে শিখতে হয়, যখন টপিক ধরে ধরে একদম ঘন্টার পর ঘন্টা একটা টপিক নিয়ে সুন্দরভাবে আলোচনা করব, ইনশাআল্লাহ ইংরেজি নিয়ে আপনার ভীতি আর থাকবে না। আর ইংরেজি হচ্ছে আমাদের চাকরির পরীক্ষা বলেন, সকল পরীক্ষার জন্য ইংরেজি একটা ভয়ের কারণ। অনেকে আছে গ্রামার ভালো পারে, মুখস্থ পারে না। দেখেন মুখস্থর উপরে 10টা ক্লাস, আপনি বুঝতে পারছেন কোর্স ডিজাইনটা কিভাবে করছি আমি। মুখস্থ জিনিসে ক্লাস নেয় কেউ আসলে, মানে আপনারা বলেই দেয় যে এটা টানা মুখস্থ করবা, এটা পড়ে ফেলাবা, এটা 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 আমাদের বিষয় না। কিন্তু ভাই গ্রামারের থেকে মুখস্থ জিনিস আরো বেশি গুরুত্বপূর্ণ। গ্রামার থেকে কয়টা মার্কস আছে? আপনি যদি সিনোনিম, অ্যান্টোনিম, অনওয়ার্ড, সাবস্টিটিউশন, স্পেলিং মিস্টেক, তারপরে এইগুলো যদি ফ্রেজান্ট ইডিয়ামস ধরেন, তাহলে গ্রামারের থেকে তো মুখস্থতে মার্ক আরো বেশি হয়ে যায়। তারপরে ইংলিশ লিটারেচার, স্পোকেন, এই সকল কিছু মিলায়ে যদি সত্যিকার অর্থে আপনি জীবন থেকে মাত্র 500-600 টাকা স্যাক্রিফাইস করতে না পারেন, তাহলে কিভাবে আশা করবেন? আর আপনাদের কি মনে হয় না যে এই দিন ইসলাম ভাইয়ের কোর্সটা করলে আপনাদের ইংরেজির দুর্বলতা কাটবে? আমি আই এম অ্যাসিওরিং ইউ, ইনশাআল্লাহ, ইফ ইউ ডু দ্য কোর্স, ইফ ইউ কমপ্লিট ইট উইথ অ্যাটেন্টিভলি, 50 টাকা একদম, মানে এটা কোনো আসলে অ্যামাউন্টই না। আপনি যে কোনো কিছু আপনার মানে কি বলবো, আপনার এই যে লেখাপড়ার ক্ষেত্রে
500-600 টাকা। আপনি একটা বই কিনতে গেলেও তো 1000 টাকা লাগতেছে, একটা জব সলিউশন কিনতে গেলেও 800 টাকা। অথচ প্রত্যেকে একাধিক জব সলিউশন কিনতেছেন, কখনো ইংরেজি শিখতে পারতেছেন না। একাধিক বই কিনতেছেন, কম্পিটিটিভ এক্সাম, কারো কাছে মাস্টার্স, কারো কাছে অ্যাপেক্স, কারো কাছে নিড, কারো কাছে আপনার প্রিসেপ্টরস এর, কারো কাছে MP3, কারো কাছে জর্জ সিরিজের, বিভিন্ন ধরনের বই কিন্তু বিভিন্ন জনে কিনতেছেন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের ফালাই পড়ে, কিন্তু আলটিমেটলি আপনি ইংরেজি শিখতে পারতেছেন না। তাহলে ইংরেজি যদি শিখতে হয়, আমি বলবো যে একটা রিক্স আপনি নিয়ে নেন, মাত্র 650 টাকার রিক্স। এটা মনে করেন আপনার পকেট থেকে হারাই গেছে, হারাই যায়নি ভাই। আমার কোর্স করলে আপনি আসলে এভাবে আমি বলা ঠিক হচ্ছে না, আপনারা তো আমাকে দেখছেন বুঝছেনই, আপনারাই বুঝতেছেন যে আমার কোর্সটা কমপ্লিট করলে, এই ডিজাইনে যদি কোর্সটা করেন, তাহলে প্রত্যেকটা জায়গায় গ্রামার, মেমোরাইজিং পার্ট, ইংলিশ লিটারেচার এবং স্পোকেনের ক্ষেত্রে প্রয়োজনে স্পোকেনের আরো ক্লাস নেব। আপনারা আমাদের সাথে যদি অ্যাক্টিভ থাকেন, আগ্রহ দেখান, আপনারা আরো যদি কোনো সাজেশন দেন যে স্যার এইভাবে না এইভাবে করালে ভালো হতো আমাদের জন্য, আরেকটু এটা করেন আমাদের জন্য, তাও আমি আপনাদের পাশে থাকবো। তো আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রয়োজনে আমার এই যে ফেসবুকের লিঙ্ক বা ফেসবুকে যে দিন ইসলাম সুখী মানুষ, সুখী মানুষটা আপনি নিক নেমে দেওয়া আছে, দিন ইসলাম লিখে কমেন্ট করলেই আপনারা হয়তো পাবেন। ওই যে দেখেন আমরা এটা দিয়ে দিছি, দেখেন টিউটরের পক্ষ থেকে এটা কিন্তু দেখেন লিঙ্কটা কমেন্টে দেওয়া হয়েছে, যে আমাদের লিঙ্কের কথা বলতেছিলাম, লিঙ্কটা কমেন্টে যে দিয়ে দেওয়া হয়েছে, পিন করে দেওয়া হয়েছে, পিন করা হয়েছে। তাই লিঙ্কটা আপনারা যারা ভর্তি হতে চান, যারা ভর্তি হতে চান তারা যদি কারো কোনো আর্থিক সমস্যা থেকেও থাকে, একদম মানে নগণ্য পরিমাণ টাকা, যদিও আসলে এত বড় একটা কোর্স পরিচালনা করতে গেলে স্টুডেন্ট যদি অল্প পরিমাণ ভর্তি হয়, সেক্ষেত্রে সারা বছর বা সারা মাস, এটা ধরে নেন যে 4-5 মাসের একটা কোর্স হবে, সেটা কমপ্লিট করা আসলে খুব টাফ ব্যাপার হয়ে যায়। সবকিছুর তো একটা দেখেন, এই PDF গুলো বানাবে মানুষ, তারপর হচ্ছে আলটিমেটলি এই ডিজাইন গুলো করবে, স্লাইডটা তৈরি করবে, আমার একটা কারেন্ট বিল আছে, এই যে একটা স্মার্ট বোর্ড মনে করেন যে 4-5 লাখ টাকা দামের, তারপরে মনে করেন যে আমাদের ম্যানেজার আছে, আমাদের মানে কল সেন্টারের লোক আছে, আমাদের মানে সবকিছু ম্যানেজমেন্ট করা সহ এই প্রতিষ্ঠানের একটা ভাড়া আছে, এই যে মনে করেন যে অনেক খরচ আমাদের। এরপরে যদি আমাদেরটা ধরি, তাহলে আলটিমেটলি আমাদের তো নতুন প্রতিষ্ঠান, হয়তো এখনো 2-4-5-10 হাজার মানুষ একসাথে ভর্তি হয় না। সেক্ষেত্রে এমন একটা কোর্সে 200 জন 100 জন মানুষ ভর্তি হলে আপনি একটু মনে মনে হিসাব করে দেখেন তো, যে কয় টাকা আমরা আসলে আপনার কাছ থেকে মারতে পারি। এমন আসলে টাকা মারামারির কোনো হিসাব না, জাস্ট অনেক ক্ষেত্রে হয় গায়ে গায়ে চলে যায় বা প্রজেক্ট লস হয়, ঠিক আছে। তারপরেও আপনাদের যারা টাকার জন্য পড়তে পারতেছেন না, এমন সমস্যা যদি হয়, প্রয়োজনে আমি তাকে ফ্রিতে ভর্তি করে নেব, যদি এমন হয়, ঠিক আছে, যে আলটিমেটলি আপনার সমস্যাটা এত প্রকট যে আপনাকে ফ্রিতে এনরোল করতে হচ্ছে। কেউ যদি এমন হয় যে 100 টাকায় ভর্তি করতে হচ্ছে, তাকেও করা হবে 100 টাকায় ভর্তি, তবে তার সমস্যাটা কি জানতে হবে। আমি চাই না যে কোনো একটা ভাই বন্ধু বা কোনো একটা বোন আমাদের এমন থাকুক যে হয়তো বাবা নাই বা বড় ভাই বোন কেউ নাই, বাড়ি থেকে টাকা দিতে পারে না, শুধু টাকার জন্য সে ইংরেজি শিখতে পারতেছে না, এমন হবে না। এমন প্রয়োজনে আমাদের 200 জন স্টুডেন্ট ভর্তি হলে 10 জন 20 জন থাকবে যে একদম টাকা ছাড়াই তাদেরকে ভর্তি করছে। আমি লাইভে বলতেছি আর কি, এমন আমাদের থাকবে। কেন থাকবে? কারণ ভাই আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি জানি যে অর্থের সংকট বা অন্যান্য সকল বিষয় আমি জানি। স্যার কোর্সে ভর্তি হলেও কি এমন ভাবে ক্লাস হবে, এমন যেমন ভাবে ক্লাস করা হলো নিঝুম রাতের তারা? হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আপু, একদম সেম, এর থেকে আরো ভালোভাবে বোঝানো হবে। এইখানে তো অনেক কিছু ফোকাস করি, কমেন্টগুলো পড়ি না, শুধু ক্লাসটা দেখানোর চেষ্টা করা হয়, কিন্তু ওইখানে প্রত্যেকের কমেন্ট পড়া, প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া, তারপরে আরো সুন্দর করে আপনি যেভাবে সাজেস্ট করবেন সেইগুলো আমরা ফোকাসে নিয়ে মাথায় নিয়ে পরের ক্লাসটা কন্ডাক্ট করা, এবং একটা টপিকের উপর অনেকগুলো রুল, এই যে যেভাবে আজকে দেওয়া হয়েছে, আজকে তো একটা রুল পড়াইছি, তখন অনেক রুল দিয়ে দিয়ে সুন্দর করে অনেক এক্সাম্পল দিয়ে পড়ানো হবে। তখন কোনো তাড়াহুড়ো করা নাই, শেয়ার করেন কমেন্ট করেন, এগুলো কিছুই বলা বলি নাই, শুধু ক্লাস হবে আর আপনাদের কমেন্ট পড়ে কমেন্টের রেসপন্স করা হবে, ঠিক আছে। সুতরাং আপনারা তখন হয়ে যাবেন আমাদের ভ্যালুয়েবল কাস্টমার বাই বিং অ্যাডমিটেড উইথ পেমেন্ট। আপনি তখন টাকা দিয়ে ভর্তি হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই জন্য আপনারা যারা আছেন অবশ্যই ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। আমাদের ফেসবুক যে পেজটা আছে টিউটোরিয়ানে আপনারা লাইক কমেন্ট দিয়ে রাখেন বা ফলো দিয়ে রাখেন, ইনবক্স করেন, আমাদেরকে ইনবক্স করেন, ইনবক্স। আর দেখেন প্রয়োজনে আমি কি করছি, প্রয়োজনে এই যে আমার এই যে দেখেন ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, দিন ইসলাম সুখী মানুষ, ঠিক আছে। প্রয়োজনে আপনি এখানে
আমাকে, আপনার যদি ভর্তি হতে চান, সমস্যা থাকে, আপনার সমস্যার কথাটা আমাকে বলুন, আমি আমাদের টিমকে ম্যানেজ করে আপনাকে আমি ভর্তি করে নেবো ইনশাআল্লাহ। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য বেস্ট অফার। ঠিক আছে, এর থেকে আর অফার কি চান বলেন? আর কিছু আছে? আর কিছু কারো জানার না থাকলে এই মতো অবস্থায় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।